চ্যাট বক্সে যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখনো হচ্ছে পার্টিসিপেন্ট অনেক জয়েন করা বাকি। এর হচ্ছে আমাদের যে প্যানেলিস্ট যে ভাইয়া থাকার কথা, অর্ক ভাইয়া এখনো জয়েন করতে পারেনি ভাইয়ের প্রবলেমের কারণে। তো ভাইয়া জয়েন করলে আমরা আসলে শুরু করে দিব। তো তোমরা একটু ওয়েট করো, আমরা ভাইয়া জয়েন করলে শুরু করে দিব। আজকে জিম ভাইয়া থাকবেন না, আজকে দীপ্র ভাইয়া থাকবেন না, আজকে আমি ক্লাস নিব। আর আমার সাথে ছর্ক ভাইয়া থাকবেন। আচ্ছা, অর্ক ভাইয়া চলে এসেছেন। তো আমি ফার্স্ট আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম হাসিব, আমি আছি হচ্ছে বুয়েটে, আইপিই 19 ব্যাচ। তো আজকে হচ্ছে আমি তোমাদের এই ক্লাসটা নিব, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 10 এর সেকেন্ড লেকচার। তো খনিজ সম্পদ ধাতু তত্ত্বের সেকেন্ড লেকচার। আমি হচ্ছে আইপি 19 ব্যাচ, মানে হচ্ছে ফার্স্ট ইয়ার। আর আজকে আমি ভোকালে থাকবো, আমার সাথে প্যানেলিস্ট হিসেবে থাকবেন অর্ক ভাইয়া। অর্ক ভাইয়া, ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হাসিব শুনতে পাচ্ছি। কি অবস্থা, কেমন আছো? এই তো ভাইয়া, মাশা আলহামদুলিল্লাহ। আপনার খবর কি? তা আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে দিন। ওকে। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আগে আগে এদেরকে জিজ্ঞেস করি, এদের কি অবস্থা, কেমন আছে সবাই? আচ্ছা, যাক, জোস। ওকে, দ্যাটস এ গ্রেট থিং। আচ্ছা, আমি তোমাদের সাথে আজকে কিউএনএ তে থাকবো। তোমাদের সাথে মেবি আমার একটা বা দুইটা ক্লাস নেওয়া হয়েছে এর আগে, রাইট? তোমাদের সাথে মনে হয় না আমি খুবই যে অপরিচিত, একদমই তা কিন্তু না। ওকে, হ্যাঁ। ওকে। এন্ড আমি অর্ক, আমি পড়াশোনা করতেছি আইসিটি তে, ফাইনাল সেমিস্টার। এই যে আদিবা বলছে আইসিটি, আচ্ছা তোমাদের আইসিটি ক্লাস নেওয়া হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমাদের সাথে মানে দুই একটা কেমিস্ট্রি ক্লাসে নেওয়া হয়েছে, সেখানে হয়তো তোমরা ছিলে। ওকে, হ্যাঁ, মেইন আইসিটি ক্লাস নেওয়া হয়েছে তোমাদের। আচ্ছা, কো। আচ্ছা, তোমরা বলতেছো ভয়েস ইকো হচ্ছে, আচ্ছা মেবি একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, বাট আই থিংক ইটস ওকে। আহ ওকে ওকে ওকে, আচ্ছা দেখ, চল, হ্যাঁ হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং যে জিনিসটা আমরা একটু বলতেছি, যে আমি তোমাদের সাথে আজকে কিউএনএ থাকবো, এবং আজকের চ্যাপ্টারটা মোটামুটি ভালো একটা চ্যাপ্টার। জানি অনেকের কাছে আমাদের এটা অনেক কঠিন মনে হয় বা একটু অন্যরকম লাগে, বাট তোমরা আজকে ক্লাসটা করার পরে আই থিঙ্ক ইট উইল বি ওকে। তো হ্যাঁ, সবাইকে গুড ইভিনিং। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আশা করি যে এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হওয়ার পরে তোমাদের একটা অন্যরকম ফিল আসবে। আই থিঙ্ক তোমরা একটা অন্যরকম বিষয় দেখবা, ঠিক আছে? এন্ড আজকে হাসিব তোমাদের চমৎকার একটা ক্লাস দেবে, এবং আমি তোমাদের সাথে কিউএনএ তে আছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা কিউএনএ তে কোশ্চেন গুলো করো। তাহলে চলো আমরা শুরু করি। ওকে হাসিব। আচ্ছা ভাই। তো ভাইয়া, আমি সবাইকে বলে দিতে চাচ্ছি আজকের সিলেবাসটা একটু বড়, তো আমরা দয়া করে আননেসারি কোশ্চেন আজকে করব না। তো আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ধাতু নিষ্কাশনের ফার্স্ট দুইটা স্টেপ পড়েছিলাম। তো ফার্স্ট দুইটা স্টেপ কে ছিল আমি একটু জাস্ট একদম শর্টে বলে দিই। আকরিকে চূর্ণ বিচূর্ণ করা, কেননা আমরা বড় আকরিককে নিয়ে বিক্রিয়া করাতে পারবো না, এই কারণে হচ্ছে আমরা আকরিককে ফার্স্টে চূর্ণ বিচূর্ণ করব। তো চূর্ণ বিচূর্ণ করার জন্য আমাদের হচ্ছে দুটো স্টেপ, ফার্স্টে একটা ছিল হচ্ছে জো ক্রাশার, সেকেন্ডে ছিল বল ক্রাশার। শেষ। এরপরে ছিল আকরিকের ঘনীকরণ। তো আকরিকের ঘনীকরণ করার জন্য হচ্ছে তোমাদের চারটা স্টেপ দেওয়া ছিল, চারটা প্রসেস দেওয়া ছিল, এবং চারটা প্রসেস হচ্ছে 4 জনের জন্য করা হয়। আবারও বলতেছি, চারটা প্রসেস 4 জনের জন্য করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আজকে আমরা পড়বো 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে ঘনীভূত আকরিককে অক্সাইডে রূপান্তর করা। তো এইটা আমরা আসলে কাদের জন্য করব? আমরা করব তাদের জন্য যারা হচ্ছে সরাসরি অক্সাইড আকারে থাকে না। ধরো পিবিএস বা গ্যালেনা, এটা দেখো সালফাইড আকারে আছে, তো এটা কিন্তু অক্সাইড আকারে নেই। তো এটাকে আমার অক্সাইড আকারে নেওয়ার জন্য আমার এই থার্ড স্টেপটা লাগবে। কিন্তু যদি আমি দেখি সেটা হচ্ছে তোমার Al2O3, ও কিন্তু সরাসরি অক্সাইড আকারে আছে, ও কিন্তু সরাসরি অক্সাইড আকারে আছে। তো ওকে কিন্তু আমার এই 3 নম্বর স্টেপটা লাগবে না। তাহলে আজকে আমরা থার্ড স্টেপটা করব, বাট থার্ড স্টেপটা আসলে সবার লাগবে না। থার্ড স্টেপটা লাগবে হচ্ছে শুধুমাত্র অল্প কয়েকজনের। তো দেখো, তোমরা ভাবতে পারো যে যাদের সালফার আছে শুধু কি তাদেরই লাগবে? না ভাই, শুধু সালফার না, এটা হতে পারে তোমার ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর। এইখানে দেখো আমার কিন্তু এখানে অক্সিজেন আছে, কিন্তু এখানে অক্সিজেনের সাথে আমার আবার এই কার্বন চলে আসছে। এই কার্বনটার কারণে আমার এইটা করতে হবে, এই ঘনীভূত আকরিকে অক্সাইড রূপান্তর করতে হবে। তো ঘনীভূত আকরিকে অক্সাইড রূপান্তর হচ্ছে দুটো প্রসেস আছে। তো দুটো প্রসেসই আমরা এখন পড়ব। তো আসো, ফার্স্ট যে প্রসেস, সেই প্রসেসটার নাম হচ্ছে আকরিকের ভস্মীকরণ। তো আকরিকের ভস্মীকরণ, এটার যদি ভস্মীকরণ আমরা করতে যাই তাহলে আমাদের হচ্ছে অনেক তাপ দিতে হবে। কিন্তু তাপ দেওয়ার একটা শর্ত আছে, তাপটা দিতে হবে হচ্ছে বায়ুর অনুপস্থিতিতে। আমি আবারও বলতেছি, বায়ুর অনুপস্থিতিতে, বায়ুর অনুপস্থিতি। আচ্ছা,
তো বায়ুর অনুপস্থিতিতে আমরা আসলে হচ্ছে অক্সিজেনটাকে, এই অক্সিজেনটা যাতে না থাকতে পারে এই কারণে আমরা বায়ুর অনুপস্থিতি দিচ্ছি। আবারও বলতেছি আমি, বায়ুর অনুপস্থিতিতে যাব কেননা আমাদের অক্সিজেন রাখা যাবে না। এবং আরেকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে গলনাঙ্কের কম তাপমাত্রা। গলনাঙ্কের কম তাপমাত্রা, গলনাঙ্ক কখনো আমরা যাব না, গলনাঙ্কের কম তাপমাত্রা আমরা কখনোই গলনাঙ্ক রিচ করব না। তো আমরা হচ্ছে বায়ুর অনুপস্থিতিতে এবং গলনাঙ্কের কম তাপমাত্রায় তাপ দিব। তো এই তাপটা আমি কাদের জন্য দিব? তো ফার্স্ট এক্সাম্পল, যেহেতু আমি চুনাপাথর দিয়েছিলাম, আসলে আমি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই। তো ক্যালসিয়াম কার্বনেটকে দেখো, আমরা যদি তাপ দেই, এই সাইনটা হচ্ছে হিট বোঝাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট একে আমরা তাপ দিব, কত কি পরিমাণ তাপ দিব? ক্যালসিয়াম কার্বনেটের গলনাঙ্কের চেয়ে কম পরিমাণ, এবং এই তাপটা হবে বায়ুর অনুপস্থিতিতে। তাহলে এটা ভেঙে কি হবে? এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 তৈরি হবে, এবং CO2টা হচ্ছে গ্যাস, তাহলে CO2টা উড়ে চলে যাবে। তাহলে দেখো CO2টা গ্যাস এবং CO2টা উড়ে চলে যাচ্ছে, তাহলে আমি কি দেখো ক্যালসিয়ামের একটা অক্সাইড পাচ্ছি না। তাহলে আমার যে উদ্দেশ্য ছিল ঘনীভূত আকরিককে অক্সাইডে রূপান্তর, তাহলে কি আমি এখানে পেয়ে গেছি? ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি ক্যালসিয়ামের অক্সাইড পেয়ে গেছি। এটা তাহলে আমাদের এই কাজটা শেষ। তো এটা গেল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা এবার আরেকটা উদাহরণ দিই, যেটা হচ্ছে Fe2O3 ডট 3H2O। তো এইখানেও যদি আমরা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি অথবা বায়ুর অনুপস্থিতিতে আমরা যদি হচ্ছে গলনাঙ্কের কম তাপমাত্রায় তাপ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে Fe2O3 প্লাস 3H2O। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমার পানি, তো এটা বের হয়ে চলে যাচ্ছে বাষ্প আকারে। এবং দেখো এইখানে এইখানে আমি যেটা পাচ্ছি সেটা কি? আয়রনের একটা অক্সাইড। Fe2O3 এটা কি? আয়রনের একটা অক্সাইড। তাহলে কি আমার যে উদ্দেশ্য ছিল অক্সাইডে রূপান্তর করা, আমি তাহলে অক্সাইড পেয়ে গেছি। তাহলে দেখো আমি এই স্লাইড 2টা আমি এবার একটু সাম আপ করে দিচ্ছি সেভাবে, যে আমার বায়ুর অনুপস্থিতিতে গলনাঙ্কের কম তাপমাত্রায় তাপ দিব। কাদের তাপ দিব? যারা হচ্ছে এই যে অক্সিজেন ছাড়াও, যে সকল আকরিকে অক্সিজেন ছাড়াও আরো কিছু এক্সট্রা আছে। এখানে এক্সট্রা আছে হচ্ছে কার্বন, আর এখানে এক্সট্রা আছে হচ্ছে এই পানিটা। তো দেখো এখানে এক্সট্রা ছিল কার্বন, এখানে ছিল পানিটা। তো এখানে দেওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাচ্ছে, এখানে দেওয়ার কারণে পানি আকারে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটা শেষ। আমি হচ্ছে পরের স্লাইডে চলে যাচ্ছি। আর যারা ভাইয়া বলতেছো যে ভাইয়া রিপিট লাগবে, তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে তোমরা এটা সাইট থেকে একটু রিপিট ভিডিও দেখে নিবা। যাদের প্রবলেম হবে তারা একটু রেকর্ডিংটা দেখে নিবা। আর রেকর্ডিং দেখার ক্ষেত্রে হচ্ছে আমি বলে দিতে চাচ্ছি যে এই স্লাইডটা আমি পড়িয়েছি হচ্ছে ধরো 6:35 থেকে 38, এই 3 মিনিট। তো তোমরা যখন স্লাইডটা দেখবা তখন হচ্ছে ওই 5 মিনিট পর থেকে জাস্ট 8 মিনিট পর্যন্ত এই 3 মিনিট দেখে ফেললেই হয়ে যাবে। বুঝতে পারছো? তোমরা যখন হচ্ছে স্লাইডটা দেখবে, এই স্লাইডটা আমি পড়ানো শুরু করেছি ধরো 6:35 এবং শেষ করলাম 6:38। তো তোমরা যখন ভিডিও রেকর্ডিংটা দেখবা তখন তোমরা শুধুমাত্র ওই 5 মিনিট থেকে 8 মিনিট দেখলেই হয়ে যাবে। তো তোমরা একটু জাস্ট নোট করে রাখবা যে স্লাইডে প্রবলেম, এই স্লাইডটা কখন পড়ানো হয়েছে, তাহলে তোমাদের আর ফুল ভিডিওটা দেখতে হবে না। আচ্ছা, আর আজকের স্লাইডটা হচ্ছে অনেক বড়, এই কারণে আমি একটু তাড়াহুড়া করে যাচ্ছি, আজকের পড়া অনেক বেশি। আচ্ছা, তাহলে আসো। তো এতক্ষণ যেটা পড়ালাম সেটা ছিল হচ্ছে বশীকরণ। তো এখন যেটা পড়াবো সেটা হবে হচ্ছে তাপজারণ। এখন কোশ্চেন হতে পারে যে বশীকরণ তাপজারণের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এইখানে আমরা বায়ুর উপস্থিতিতে করব, বায়ুর উপস্থিতিতে। এখানে আমরা বলবো বায়ুর উপস্থিতিতে। এখন এখানেও আমার তাপ দেওয়ার সময় গলনাঙ্কের কম তাপমাত্রা দিতে হবে, এখানেও আমরা গলনাঙ্কের কম তাপমাত্রা দিব, বাট ওটা লিখতেছি না আমি আর। তো এখানে আমার মেইন ফিচার হচ্ছে বায়ুর উপস্থিতিতে দিব। এখন দেখো আগের গুলোতে কিন্তু আমার যে আকরিক গুলো ছিল সেই আকরিক একটা করে অক্সিজেন ছিল, কিন্তু এইখানে আমরা যে আকরিক গুলো ইউজ করবো সেখানে কোনো অক্সিজেন নেই। ধরো এই গ্যালেনার মধ্যে কোনো অক্সিজেন নেই। তো আমরা করব কি, এই গ্যালেনাকে অক্সিজেনের উপস্থিতিতে আমরা এটাকে হচ্ছে তাপ দিব। তো অক্সিজেনের উপস্থিতিতে যদি তাপ দিই তাহলে আমি পাবো হচ্ছে পিবিও পিবিও প্লাস SO2। তো আসলে এটাকে আমরা ব্যালেন্স করি, ব্যালেন্স করতে হলে এখানে দিতে হবে 2 এবং এখানে যাবে 2, 3, এখানে যাবে 2। তাহলে আমি ব্যালেন্স করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো যে সকল আকরিকে আমার ইনহেরিটেড অবস্থায় মানে অক্সিজেন ছিল তাদেরকে আমরা হচ্ছে বশীকরণ করেছি। কিন্তু যে সকল আকরিকের মধ্যে অক্সিজেন নাই, আছে সালফার অথবা হতে পারে ফসফরাস অথবা হতে পারে আয়োডিন, যে সকল আকরিকে এইসব থাকবে তাদের জন্য আমরা তাপ জারণ প্রক্রিয়ায় অক্সাইড তৈরি করব। তাপ জারণ প্রক্রিয়া, তো তাপ জারণ প্রক্রিয়াটা কি?
2PbS প্লাস 3O2 হবে 2PbO প্লাস 2SO2। তাহলে এই যে PbO এইটাই হচ্ছে আমার লেডের অক্সাইড পেয়ে গেছি। তাহলে দেখো আমার উদ্দেশ্য ছিল অক্সাইডে পরিণত করা, আমি অক্সাইডে পরিণত করতে পেরেছি। শেষ ভাই স্লাইডটা। তাহলে আমি একটু সাম আপ করে দিচ্ছি। আগের প্রসেস আর এই প্রসেসের মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটায় বায়ু ছিল না, এইটায় বায়ু থাকবে। তো আগেরটায় কেন বায়ু ছিল না? কারণ আগেরটায় আমার যে এটা আকরিকটা ছিল সেই আকরিকের মধ্যে অক্সিজেন ছিল, কিন্তু এখন আমি যে আকরিকটা আছে এখানে, সেখানে কোনো অক্সিজেন নেই। এই কারণে আমার অক্সিজেনটা বাইরে থেকে দিতে হচ্ছে। এই কারণে দেখো 2PbS এর সাথে আমি 3O2 দিলে 2PbO পাচ্ছি এবং সাথে 2SO2 পাচ্ছি বা সালফার ডাইঅক্সাইড পাচ্ছি। তো এটা গ্যাস এবং এটা উড়ে চলে যাবে, তাহলে আমি আমার অক্সাইডটা পেয়ে যাবো। এবং এটা শুধুমাত্র কি সালফার থাকলেই হবে না, এটা ফসফরাস বা আয়োডিন থাকলেও হবে, সেম জিনিস হবে। তো আমরা এই স্লাইডটা পার করে হচ্ছে পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে যাওয়ার আগে আমরা একটু আগে ব্যাক করি। তাহলে দেখো আমাদের ঘনীভূত আকরিকে অক্সাইডে রূপান্তরে যে প্রসেসটা ছিল, প্রসেস ছিল হচ্ছে দুটো, এবং দুটো প্রসেস আমরা পার করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বারটাও ডান। এখন আমরা শুরু করব 4 নাম্বার। তো 4 নাম্বারটা কি ছিল দেখো, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। তো এখানে অনেকগুলো আমরা কেমিক্যাল রিঅ্যাকশন করব। ধাতব অক্সাইডকে মুক্ত অক্সাইডে রূপান্তর। আচ্ছা, তাহলে আসো এই পেজে। আচ্ছা, তাহলে আসো হচ্ছে এই পেজে। এই পেজটা হচ্ছে আমার ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। মুক্ত ধাতুতে রূপান্তর। আচ্ছা, মুক্ত ধাতু রূপান্তর করার জন্য এখানে দেখো 4টা প্রসেস আছে। এই যে দেখো পদ্ধতি 4টা। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। এখন আমরা এই 4টা পদ্ধতি পড়াবো। তো 4টা পদ্ধতির মধ্যে প্রত্যেকটা কিন্তু সবার জন্য না। দেখো এই যে ফার্স্ট যে 5টা আছে, 5টা কে কে? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই 5টার জন্য আমরা এই ফার্স্ট পদ্ধতিটা ইউজ করব। আবার বলতেছি, এই ফার্স্ট 5টার জন্য আমরা এই ফার্স্ট পদ্ধতিটা ইউজ করব। পদ্ধতির নাম কি? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করব আমরা। এরপরে দেখো পরের যে 3টা আছে, জিঙ্ক, ফেরাম আর হচ্ছে প্লাম্বাম বা হচ্ছে সীসা, এদের জন্য আমরা করব কার্বন বিজারণ পদ্ধতি। এরপরে দেখো আছে হচ্ছে আমার কপার, Hg বা মার্কারি, এবং আছে হচ্ছে সিলভার, Ag আর্জেন্টাম বা সিলভার, এদের জন্য আমি করব স্ববিজারণ পদ্ধতি। এবং লাস্টে আছে হচ্ছে প্লাটিনাম, অরাম। এরা এরা কি করে? এরা আসলে পরিবেশে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তো এদের আসলে কিচ্ছু করতে হবে না। আচ্ছা, তো ধাতব অক্সাইডকে আমরা মুক্ত করার জন্য এগুলো এখন পড়বো। তো কোন প্রসেসটা কিভাবে করে সেটা আমরা শিখবো। আর তোমরা এই সিরিজটার নাম জানো, এই সিরিজটাকেই বলে সক্রিয়তা সিরিজ। তুমি যত উপর থেকে নিচে নামতে থাকবা, সক্রিয়তা তত কমতে থাকবে। তুমি যত উপর থেকে নিচে নামতে থাকবা, সক্রিয়তা তত কমতে থাকবে। আর কেউ এখন কোশ্চেন করবো না, ভাইয়া জারণ কি বিজারণ কি? ভাইয়া জারণ আর বিজারণ চ্যাপ্টার 7-এ পড়ানো হয়ে গেছে, এগুলো ক্লাস 9-এ ছিল, চ্যাপ্টার 7-এ পড়ানো হয়ে গেছে। তো এগুলো আসলে এখন পড়ানো সম্ভব হবে না ডিটেলে। তো আমরা হচ্ছে এখন এই ধাতুগুলো বের করার জন্য বের করব। এখন দেখো আমরা হচ্ছে ফার্স্ট পদ্ধতি, যেটা বিজারণের ফার্স্ট পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, এইটা নিয়ে এখন পড়া শুরু করব। তো আসো, তো এটা নিয়ে পড়ার আগে একটা পোল কোশ্চেন, বাট তোমাদের পোলটা আজকে একটু অফ থাকবে। তোমরা হচ্ছে চ্যাট বক্সে আমাকে জানাবা এইটার অ্যান্সার। এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে হচ্ছে চ্যাট বক্সে জানাবা। এই কোশ্চেন অ্যান্সারটা একটু চ্যাট বক্স জানে যে সবাই অ্যান্সার জানাচ্ছে। এখন পর্যন্ত সবাই ঠিক অ্যান্সার দিচ্ছে। এই যে এখন ভুল অ্যান্সার আসছে একটা, আর একটা ভুল অ্যান্সার আসলো। আচ্ছা, তো 98% স্টুডেন্টই আমি বলবো ঠিক অ্যান্সার দিয়েছো। তো অ্যান্সারটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। তো আমরা যদি আবার এই সিরিজটা চিত্রটাতে ব্যাক করি, এই যে দেখো জিঙ্কের পাশে সুন্দর করে লেখা আছে কার্বন বিজারণ পদ্ধতিতে ঘটানো হয়। তো তোমাদের এইগুলো হচ্ছে এমসিকিউতে আসে মেইনলি, যে কোনটা কোন প্রসেসে ইউজ করা হয়। তো এমসিকিউটা হচ্ছে 1 নম্বরের জন্য। তো তোমরা সেই 1 নম্বরের জন্য অবশ্যই এগুলো ভালো মতো পড়বা। আর তোমাদের বিভিন্ন বিক্রিয়াও লাগতে পারে, এই কারণে হচ্ছে এখন শিখে রাখো। আচ্ছা, তো এই সক্রিয়তা সিরিজটা মাস্ট পড়বা এবং মনে রাখবা যে কোনটার জন্য কোন পদ্ধতি ইউজ করা হয়। আচ্ছা, তো এখন আর কেউ চ্যাট বক্সে অ্যান্সারটা দিও না। অ্যান্সারটা হচ্ছে কার্বন বিজারণ। কয়েকজন বলছো এ, কয়েকজন বলছো সি। না ভাই, অ্যান্সারটা হচ্ছে বি, কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করা হয়। তো এখন আসো আমরা এই ধাতব অক্সাইডকে মুক্ত করার যে 4টা প্রসেস আছে, সেই 4টা ডিটেলে পড়া শুরু করব। তো 4টা প্রসেস কি কি হতে পারে? ফার্স্ট প্রসেসটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো ফার্স্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে নিয়ে আমরা পড়বো এই পেজে। আচ্ছা, পিটি হচ্ছে প্লাটিনাম। পিটি হচ্ছে প্লাটিনাম। পিটি হচ্ছে প্লাটিনাম।
আচ্ছা, তো আমরা আসলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ কিভাবে হয় সেটা একটু পড়বো। তো এটা পড়ার জন্য আমি একটু চ্যাট বক্সটা একটু মিউট করে রাখবো আমার জন্য। আমি চ্যাট দেখতে পাচ্ছি না, তো তোমরা প্লিজ চ্যাট এখন কোনো অ্যান্সার দিও না, এখন কোনো মেসেজ বা অ্যান্সার কিছু দিও না চ্যাট বক্সে। তো আমরা হচ্ছে এখন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণটা একটু পড়বো। ভাই কেউ এখন চ্যাটে কোনো মেসেজ দিও না, আমি চ্যাট দেখছি না, আমি চ্যাট বক্স দেখছি না, তো চ্যাটে এখন কেউ মেসেজ দিও না। আচ্ছা, তো এটার নাম শুনে বুঝতে পারছো যে আমার এখানে হচ্ছে তড়িৎ লাগবে, তড়িৎ লাগবে। তো ওই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করা হয় কাদের, যারা হচ্ছে অনেক বেশি সক্রিয়। তো একটা সক্রিয় ধাতুর নাম বলি, সক্রিয় ধাতুর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা সক্রিয় ধাতুর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের একটা আকরিকের নাম আমরা বলি বক্সাইট, Al2O3 ডট 2H2O। তো এটা হচ্ছে আমাদের বক্সাইট Al2O3 ডট 2H2। এখন দেখো, এই বক্সাইটটাকে আমরা যখন হচ্ছে ঘনীভূত করতাম তখন কিভাবে করতাম বলতো। বক্সাইটটাকে রাসায়নিক পদ্ধতিতে ঘনীভূত করা হতো, এবং ঘনীভূত করার পরে আমরা Al2O3 পেতাম। তো এইখানে একটা জিনিস মেনশন করি, তোমরা গত ক্লাসে কোশ্চেন করেছিলে যে ভাইয়া বক্সাইডে তো অক্সিজেন আছে, তাহলে কেন এটা হাইড্রোলাইটিক পদ্ধতিতে করা হয় না, বা হাইড্রোলাইটিক পদ্ধতিতে যদি আমি করতাম তাহলে আমার আবার সেটাকে অক্সাইডের জন্য মানে এই পানিটাকে আবার বের করতে হতো। এই কারণে আমি করি কি, বক্সাইডকে আমরা রাসায়নিক পদ্ধতিতে ঘনীভূত করি, যেন আমার এই পানিটা সাথে সাথে বের হয়ে যায়। তো রাসায়নিক পদ্ধতি তোমরা গত ক্লাসে লাস্টে যে পড়ানো হয়েছিল সেই টপিকটা, রাসায়নিক পদ্ধতি যখন ঘনীভূত করি তখন আমরা এই পানিটা বের করে ফেলি। তো এই পানিটা বের হয়ে যাওয়ার কারণে Al2O3 শুধু থাকবে। তাহলে দেখো এখানে কি আমার অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড পেয়ে গেছি। তাহলে কি আমি এখন এইটাকে মানে ওই থার্ড যে স্টেপটা ছিল, আমাদের ধাতুর যে থার্ড স্টেপটা ছিল, এই যে ঘনীভূত আকরিকে অক্সাইডে রূপান্তর, এই স্টেপটা কিন্তু আননেসেসারি হয়ে গেছে। বুঝতে পারছো? এই কারণেই আমরা হাইড্রোলাইটিক পদ্ধতি ইউজ না করে এই রাসায়নিক পদ্ধতিতে বক্সাইডকে ঘনীভূত করেছিলাম। আচ্ছা, তো এখন আসো আমরা এই Al2O3 কে তোমার এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটাবো। তো এইটাকে ঘটানোর জন্য ফার্স্টে যে কাজটা করা হয় সেটা সেটা হচ্ছে একে গলাতে হবে, একে গলাতে হবে Al2O3, একে তাপ প্রয়োগের মাধ্যমে গলাতে হবে। এখন তোমরা চ্যাপ্টার 7-এ পড়েছিলা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কিভাবে কাজ করে, চ্যাপ্টার 7-এ খুব সম্ভবত, তড়িৎ না চ্যাপ্টার 8-এ পড়েছিলা, সরি, তড়িৎ বিশ্লেষণ কিভাবে কাজ করে। তখন তোমরা একটা জিনিস পড়েছিলা, সেটা ছিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলিত লবণ থেকে কিভাবে সোডিয়াম এবং ক্লোরিন আলাদা করা যায়। তো তখন কি ছিল বলতো, তোমাদের সোডিয়াম ক্লোরাইডকে হচ্ছে গলিয়ে ফেলা হতো। তো আমরা এখন এখানেও অ্যালুমিনিয়াম অক্সাইডকেও গলিয়ে ফেলবো। তো গলানোর পরে আমরা কি পাবো বলতো, গলানোর পরে আমরা পাবো Al2 প্লাস, সরি Al3 প্লাস, 2Al3 প্লাস, আর পাবো হচ্ছে 3O2 মাইনাস। এখন কেউ চ্যাট বক্সে লিখুন, এটা আমি কয়েকবার এক্সপ্লেন করব। কিন্তু ভাইয়া এইটা যখন আমি গলাবো, এই গলানোর জন্য আমার টেম্পারেচারের প্রয়োজন হবে 2050 ডিগ্রি সেলসিয়াস। আবারও বলতেছি, এই গলানোর জন্য আমার টেম্পারেচারটা প্রয়োজন হবে 2050 ডিগ্রি সেলসিয়াস। তো আমি করব কি, এই Al2O3 সাথে একটা জিনিস মিশাবো যেটার নাম হচ্ছে ক্রায়োলাইট, ক্রায়োলাইট NA3AlF6, ক্রায়োলাইট। এই ক্রায়োলাইটের সংকেতটা এইভাবেও লেখা হয়, সেটা হচ্ছে 3NaF3। তো তোমরা ক্রায়োলাইটের সংকেত বইয়ে এইটা দেওয়া আছে, বাট সেকেন্ডটাও অবশ্যই অবশ্যই জেনে রাখবে। সেকেন্ডটাও একই সংকেতই, বাট এভাবে জেনে রাখবে, লেখা সম্ভব। তাহলে যখন আমি ক্রায়োলাইট দিব তখন আমার এই প্রসেসটা হচ্ছে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে করা সম্ভব। যখন আমি ক্রায়োলাইট অ্যাড করে ফেলবো তখন হচ্ছে আমার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে এই কাজটা করে ফেলা সম্ভব। বুঝতে পারছি? তো আমার ফার্স্টে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে ফেলতে হবে, গলিয়ে ফেলে আমি সেখান থেকে আয়নগুলো বের করব। তো এই গলিয়ে ফেলে আয়নগুলো বের করার জন্য আমরা কিভাবে করব, আমরা হচ্ছে এটার সাথে ক্রায়োলাইট মিশাবো Na3AlF6। তো এই Na3AlF6 বা এইটা এটা যে ক্রায়োলাইট, এই ক্রায়োলাইটটা মিশালে আমার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসেই আমার এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা গলে যাবে এবং তারা আয়নিত হয়ে যাবে, এবং তখন আমি এটা থেকে কাজ করতে পারবো। তো এই পর্যন্ত আমি এখন একটু আমি চ্যাটগুলো দেখতেছি, তোমাদের চ্যাটে যা যা মেসেজ ছিল এখন একটু জাস্ট কোশ্চেনগুলো করতে পারো। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, আমি এটা একবার আবার পরে সাম আপ করবো, শেষ করে আমি সাম আপ করবো। ভাই এখনো শেষ করি নাই, রিপিটের কথা বলতেছেন, এখনো তো আমি শেষ করি না, আমি সাম আপ করবো পরে।
হ্যাঁ, ক্রায়োলাইট মিশানো জরুরি, কেননা আমি এই 2050 ডিগ্রি সেলসিয়াস আসলে অর্জন করতে পারবো না, এটা অনেক বেশি টেম্পারেচার। এই কারণে আমি করবো কি, এইভাবে করে ফেলবো, তাহলে আমার ইন্ডাস্ট্রিয়ালি অনেক ইজি হবে। মানে এটা করা যায় কিন্তু অনেক টাফ, দরকার নেই, আমার টাইম, আমার টাকা, টাইম সবকিছু নষ্ট। হ্যাঁ ভাই, এক্সট্রাকশন মানে নিষ্কাশন। না ভাই, পানিটা আমার রাসায়নিক পদ্ধতিতেই বাদ হয়ে যাচ্ছে। আমার যে রাসায়নিক পদ্ধতি যখন আমি ঘনীভূত করছি তখনই আমার পানিটা বাদ হয়ে যাচ্ছে। এই যে আমি, এটা তো ঘনীভূত ছিল, এটা হচ্ছে ঘনীভূত, আমি যে ঘনীভূত করেছি তখনই আমার এটা বাদ হয়ে গেছে। হ্যাঁ ভাই, ক্রায়োলাইট এখানে তুমি প্রভাবক হিসেবে বলতে পারো। আচ্ছা, ক্রায়োলাইট নিয়ে কেউ ডিটেলে যাবো না, ক্রায়োলাইট কিভাবে কাজ করে না করে এটা এখানে আমরা যাচ্ছি না, এখন আমরা ক্রায়োলাইট নিয়ে কোনো কোশ্চেন এখন নিচ্ছি না। তোমরা শুধু এটুকু জেনে রাখো যে ক্রায়োলাইট ব্যবহার করলে গলনাঙ্কটা 2050 থেকে 800 এবং 1000, 800-1000 মাঝামাঝি চলে আসে। আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে এখন আবার চ্যাট বক্সটা নামিয়ে আমি হচ্ছে এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে এভাবে আয়নিত, এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে আমি আয়ন গুলো বের করলাম। আবারও বলতেছি, এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আয়ন গুলো, আয়ন আকারে এগুলোকে বের করলাম। এখন এই আয়ন থেকে আমার এই যে অ্যালুমিনিয়াম ধাতুটা বের করতে হবে, তো এই ধাতুটা বের করার জন্য আমার এই চিত্রটা দরকার। আচ্ছা, আমি অন্য একটা কালারে চলে যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, এখন আসো এটা কিভাবে কাজ করে তা বুঝাইতে হবে। তো দেখো, এটা হচ্ছে একটা স্টিলের কেস। তো স্টিলের কেস মানে কি, স্টিলের একটা বাক্স, স্টিলের একটা বাক্স, যে বাক্সের মধ্যে আমার সবকিছু হবে। আমি চ্যাটটা অফ করে রেখেছি, কেউ চ্যাটে মেসেজ দিও না। দেখো, স্টিল কেস মানে হচ্ছে স্টিলের একটা বাক্স এবং এই বাক্সের মধ্যে সবকিছু হবে। তো বাক্সের মধ্যে দেখো, এই যে এইখানে যে পার্টটা আছে এটা হচ্ছে মাইনাস। তো মাইনাস মানে এটা কি হবে বলো তো, মাইনাস মানে এটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা, তো এখানে লিখেই দেওয়া আছে এটা হচ্ছে গ্রাফাইটের ক্যাথোড এবং এটা হচ্ছে গ্রাফাইটের ক্যাথোড, এবং এই পার্টটা হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে গ্রাফাইটের অ্যানোড। আচ্ছা, তাহলে দেখো, এই যে এইটা হচ্ছে গ্রাফাইটের অ্যানোড এবং এই মাইনাস গুলো হচ্ছে ক্যাথোড। তো আমি যখন এই গলিত অবস্থায় এইটাকে যখন হচ্ছে আমি এই যে এইখানে মিশিয়ে দিচ্ছি, এই যে দেখো, পিউরিফাইড অ্যালুমিনিয়াম ও ডিজলভড ইন মল্টেন ক্রায়োলাইট, যখন আমি এটাকে এখানে নিয়ে আসতেছি তখন তারা কি হবে, অ্যালুমিনিয়াম 3+টা যে ছিল, অ্যালুমিনিয়াম 3+, সেই অ্যালুমিনিয়াম 3+টা যেহেতু পজিটিভ, এটা হচ্ছে ক্যাটায়ন, ও চলে যাবে ক্যাথোডে, এবং 3O2- ও ছিল নেগেটিভ, তো ও চলে যাবে হচ্ছে তোমার অ্যানোডে। আবারও বলতেছি, ক্যাটায়ন যেটা ছিল 2 অ্যালুমিনিয়াম 3+, ও চলে যাবে ক্যাথোডে, কারণ হচ্ছে প্লাস, ক্যাথোড হচ্ছে মাইনাস। আর 3O2- ও চলে যাবে অ্যানোডে, কারণ অ্যানোড হচ্ছে প্লাস আর 3O2- হচ্ছে মাইনাস। তাহলে যাওয়ার পরে কি হবে, তোমরা এই ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া সব পড়ে আসছো, তো এইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আমি জানি, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া সব তোমরা চ্যাপ্টার এটা পড়ে আসছো। দেখো, ক্যাথোড বিক্রিয়াটা কি হবে, ক্যাথোডে যেহেতু অ্যালুমিনিয়াম গিয়েছে, দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে দুটো, 2Al3+। তো দেখো, একটা অ্যালুমিনিয়ামের হচ্ছে 3টা করে প্লাস, আর 2টা অ্যালুমিনিয়াম, তার মানে হচ্ছে 6টা। তো ওরা হচ্ছে 6টা ইলেকট্রন নিবে, 6টা ইলেকট্রন নিয়ে ও কি করবে, ও করবে হচ্ছে 2Al, 2টা অ্যালুমিনিয়াম ধাতু, মুক্ত ধাতু। এবার আসো অক্সিজেন, অক্সিজেনটা কি হবে, অক্সিজেনটা একটু ট্রিকি, একটু অক্সিজেনটা একটু মনোযোগ দিয়ে দেখো। 3O2-, একটা অক্সিজেনের দুটো করে মাইনাস, তার মানে দুটো করে ইলেকট্রন বেশি, তার মানে 3টা অক্সিজেনের কয়টা ইলেকট্রন, কয়টা কয়টা করে বেশি, 3টা অক্সিজেনের হচ্ছে আমার 6টা করে বেশি, তাহলে এখানে আমি হচ্ছে 6 ইলেকট্রন মাইনাস দিব, এবং 6 ইলেকট্রন মাইনাস দিলে দেখো কি হবে বলতো, আমি 3টা অক্সিজেন পাচ্ছি। এখন দেখো, এই যে অক্সিজেন 3টা, এগুলো কিন্তু পরমাণু, কিন্তু অক্সিজেন কিন্তু পরমাণু আকারে থাকতে পারে না। তো অক্সিজেনটা আসলে পরমাণু আকারে থাকবে না, এটা আমি এভাবে রাখবো না, অক্সিজেন পরমাণু আকারে থাকে না, অক্সিজেন হয়ে যাবে অণু আকারে। তো একটা অণুতে থাকে হচ্ছে দুটো করে পরমাণু, তাহলে 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন কয়টা পরমাণু থাকবে কয়টা অণুতে, 3/2 বা দেড় অণু অক্সিজেনে। এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই পার্টে। দেখো, আমরা অক্সিজেন হচ্ছে, ধরো তোমার কাছে হচ্ছে 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন, 3টা পরমাণু আছে। অক্সিজেন প্রকৃতিতে পরমাণু আকারে থাকতে পারে না, এরা অণু আকারে থাকবে। তো অণু হওয়ার জন্য যদি 3টাকে আমি অণু বানাতে চাই, তাহলে আমার কয়টা অণু হবে, দেড়টা অণু হবে, কারণ একটা অণু নেওয়া হচ্ছে দুটো করে পরমাণু, তাহলে হচ্ছে দেড়টা করে পরমাণু, 3/2। এই পার্টটা আমি জাস্ট এখানে লিখেছি। এখন তোমাদের বই একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে তোমাদের বই এই পার্টটাকে এই ভগ্নাংশ না রাখার জন্য এই অ্যানোডকে 2 দিয়ে গুণ করে দিয়েছে। তো 2 দিয়ে গুণ করার কারণে এটা হয়ে গেছে 6, এটা হয়ে গেছে 12, এটা হয়ে গেছে 3। তো তোমরা বইয়েরটা করো, এটা করো, সেম জিনিস, তোমরা জাস্ট বুঝতে পারলেই হয়েছে। তো
বইয়ের যে সমস্যাটা হয়েছে ওরা একে 2 দিয়ে গুণ করছে অ্যানোডকে, কিন্তু ক্যাথোডকে ওরা 2 দিয়ে গুণ করে নাই। তো ক্যাথোডকে 2 দিয়ে গুণ না করার কারণে আসলে বিক্রিয়ার ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। তো বিক্রিয়ার ব্যালেন্স ঠিক রাখতে হবে, এই কারণে গুণ করলে দুটোকেই গুণ করা উচিত। তবে আমি যেটা লিখে দিয়েছি এটা লিখলেও পরীক্ষায় কাটবে না। আচ্ছা, এখন আমি একটু চ্যাট বক্স দেখবো। আচ্ছা ভাই, আমি একটু সাম আপ করবো, কোনো সমস্যা নেই। আমি ক্যাথোড না, আমি ক্যাথোড অ্যানোড দুটোই আবার সাম আপ করবো, কোনো সমস্যা নেই। এই এসএসসি 20 অনুযায়ী ভাই এই চ্যাপ্টার সবার জন্য আছে। আচ্ছা, অপূর্ব বলতেছে জোস, আর অনেকে বলতেছে রিপিট। ভাই রিপিট আমি সাম আপ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে একটা ভালো কোশ্চেন, ক্রায়োলাইটটা কোথায় যায়? ক্রায়োলাইটটা যে এখানে ছিল, ক্রায়োলাইটটা আয়নিত হয় না। ক্রায়োলাইট আয়নিত হয় না। ক্রায়োলাইট যেহেতু আয়নিত হয় না, ক্রায়োলাইট এইখানে এই ক্যাথোড বা অ্যানোডে কোনো বিক্রিয়া দিবে না। আমার শুধুমাত্র এই যে Al2O3 ওই একমাত্র আয়নিত হবে, ক্রায়োলাইট আয়নিত হবে না, ও এই যেখান থেকে নিচে বের হয়ে যাবে। আচ্ছা, এই মেধা বুঝতে পারছো দেখি, আজকে অনেক আগে বুঝে গেছে। আচ্ছা, তো আমি এখন হচ্ছে রিপিট করব। যারা বুঝি নাই তারা এখন আর কেউ চ্যাট বক্স বা কিউএনএ তে তাকাবা না, তো সবাই একটু জাস্ট দেখো। কেউ চ্যাট বক্স বা কিউএনএ তে যেও না, আমি এখন রিপিট করব। কেউ চ্যাট বক্সে মেসেজ দিও না। দেখো, আমাদের এখন এই টপিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে কাদের বিজারণ করব আমরা? ওই যে আগের স্টেপে যে ধাতুর অক্সাইড গুলো পেয়েছিলাম সেই অক্সাইড গুলোকে। তো আমরা এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম কে করতেছি, অ্যালুমিনিয়াম অনেক বেশি সক্রিয়। তো অ্যালুমিনিয়ামকে যখন এই যে বক্সাইড থেকে ঘনীভূত করা হয় রাসায়নিক ভাবে, তখন আমরা পাই Al2O3। এই Al2O3 কে আমরা হচ্ছে তাপ দিয়ে গলাবো। তো গলানোর ফলে কি হবে? গলানোর ফলে এরা আয়নিত হবে। এই যে দেখো আয়নিত হচ্ছে। এখন সমস্যা একটাই, এই তাপের পরিমাণটা অনেক বেশি। তো আমরা করি কি, ওর সাথে মিশাই ক্রায়োলাইট Na3AlF6 অথবা 3NAF.AlF3। তো এই ক্রায়োলাইট মিশানোর কারণে ওর গলনাঙ্কটা 800 থেকে 1000 এর মধ্যেই হয়ে যায়, মানে 800 থেকে 1000 ডিগ্রিতে গেলেই ও গলে যায় এই ক্রায়োলাইট মিশানোর পরে। তো আমরা করব কি, এই ক্রায়োলাইট মিশিয়ে ওকে গলিয়ে ফেলবো। এখন গলানোর পর কি হবে? গলানোর পর এখানে যখন আমি মিশানোটা দিব, তখন আর 2Al3+, এটা হচ্ছে আমার ক্যাটায়ন, ক্যাটায়ন চলে যাবে ক্যাথোডে, ক্যাটায়ন চলে যাবে ক্যাথোডে। আর অ্যানায়ন হচ্ছে 3O2-, অ্যানায়ন চলে যাবে অ্যানোডে। এই যে দেখো অ্যানোড, প্লাস হচ্ছে অ্যানোড, এই যে মাইনাস হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে দেখো একটা অ্যালুমিনিয়ামের হচ্ছে 3টা করে প্লাস, তাহলে দুইটা অ্যালুমিনিয়ামের 6টা প্লাস। তো 6টা প্লাসকে ব্যালেন্স করার জন্য ওর 6টা ইলেকট্রন লাগবে। এই যে দেখো 6টা ইলেকট্রন নিয়ে ও হয়ে গেছে, 2Al হয়ে গেছে। এবার দেখো অ্যানোডে, অ্যানোডে হচ্ছে 3O2-। তো একটা অক্সিজেন হচ্ছে 2টা করে বেশি আছে, তাহলে 3টার আছে 6টা। এই যে দেখো আমি 6টা বিয়োগ করে দিচ্ছি, এবং এটা হয়ে যাবে হচ্ছে 3টা অক্সিজেন পরমাণু। তো 3টা অক্সিজেন পরমাণুকে, অক্সিজেন যেহেতু পরমাণু আকারে থাকে না এবং আমাদের এটা অণু আকারে লিখতে হবে, এই কারণে আমি লিখেছি 3/2O2 অক্সিজেন অণু। তার মানে 3টা অক্সিজেন পরমাণু মিলে 1.5টা অক্সিজেন অণু গঠিত হবে। শেষ। তাহলে দেখো, আমার যে উদ্দেশ্য ছিল ধাতুকে বিজারণ করে বের করে ফেলা, ধাতুকে বের করে ফেলা, এই যে দেখো অ্যালুমিনিয়াম ধাতু বের হয়ে গেছে। তাহলে কি আমার উদ্দেশ্য সফল? আচ্ছা, আর যারা এই চিত্রটা দেখতেছো, এই চিত্রের মধ্যে এই যে এইখান দিয়ে আসলে অ্যালুমিনিয়ামটা বের হয়ে যায়। তোমাদের বইয়েও তোমরা একটা চিত্র পাবা, তো এইখান দিয়ে দেখবে অ্যালুমিনিয়ামটা বের হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এই পার্ট দিয়ে অ্যালুমিনিয়ামটা বের হয়ে যাচ্ছে। আর এখানে গ্রাফাইট, এই ক্যাথোড গ্রাফাইট অ্যানোড ইউজ করা হয়। গ্রাফাইট হচ্ছে, তোমরা সবাই চিনো, এটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ। আচ্ছা, আর হচ্ছে এই যে মল্টেন অ্যালুমিনিয়াম বলতে যে কথাটা আছে, মল্টেন অ্যালুমিনিয়াম মানে হচ্ছে এই যে আমি যে অ্যালুমিনিয়ামটা পাচ্ছি সেই অ্যালুমিনিয়ামটা। মল্টেন মানে হচ্ছে গলিত, তো এই অ্যালুমিনিয়ামটা গলে এই দিকটা বের হয়ে চলে যাবে। আচ্ছা, তো এইটা আমি হচ্ছে রিপিট করে দিয়েছি একবার, এখন আর সাম আপের কিছু নেই। তো আমরা হচ্ছে এখন পরে চলে যাব। আচ্ছা, এইটা এক্সামে কিভাবে আসবে? ভাই এইটা এক্সামে আসবে কিভাবে, এটা জাস্ট বলবে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম কিভাবে বের করা হয়, বা তড়িৎ বিশ্লেষণটা একটু বুঝিয়ে বলো। এইটাই তড়িৎ বিশ্লেষণটা যদি তোমাকে একটু বুঝিয়ে বলতে বলে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু বিশোধন, সরি ধাতু মুক্ত করা, তাহলে এটা লিখবা। আহ, আম, ভাই ব্রেক একটু পরে, ব্রেক একটু পরে, এখনো 30 মিনিটও হয় না, আমরা এখনো কিভাবে ব্রেক দিই? রায়হান, তুমি এটা কি কোশ্চেন করছো ঠিক বুঝতে পারতেছি না। হ্যাঁ, না 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 না, ক্রায়োলাইটটা যোগ করা হয় Al2O3 কে গলানোর জন্য, আর কোনো রিজন নেই। গলানোর কাজটা যেন তাড়াতাড়ি হয় এই কারণে। ক্রায়োলাইটের আর কোনো কাজ নেই, ক্রায়োলাইটের একটাই কাজ, সেটা হচ্ছে Al2O3 কে তাড়াতাড়ি গলাবে, আর কোনো কিছু নেই। ভাই বইয়ের হিসাবটা বুঝিয়ে দেন। আচ্ছা, বইয়ে হচ্ছে তোমাদের এই যে এই অ্যানোডকে 2 দিয়ে গুণ করছে, আর কিছু না। বইয়ে এই অ্যানোডকে 2 দিয়ে গুণ করছে। তোমরা যদি 2 দিয়ে গুণ করো, আমি বলবো উপরে ক্যাথোড অ্যানোড দুটাকে 2 দিয়ে গুণ করবা, অথবা আমি যেটা লিখেছি 2 দিয়ে গুণ ছাড়া এটা করে দিবা।
আচ্ছা, অক্সিজেন কিভাবে বের হবে? অক্সিজেন বাই গ্যাস আকারে বের হয়ে যাবে। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ। আচ্ছা তাসফিয়া, তুমি হচ্ছে আমি 9 এ তোমার ক্লাস নিতাম না তাসফিয়া? কতটা আবার বলেন। আচ্ছা ভাই কতটা আমি বলে দিচ্ছি। আহ, আচ্ছা, ক্রায়োলাইট ছাড়া যদি আমি করি তাহলে কি হবে? ক্রায়োলাইট ছাড়া করতে হলে আমার এখানে টেম্পারেচারটা অনেক বেড়ে যাবে। ক্রায়োলাইট ছাড়া করতে গেলে আহ, এই টেম্পারেচারটা অনেক বেড়ে যাবে। এই কারণে হচ্ছে আমি ক্রায়োলাইট ইউজ করব। হ্যাঁ, এই যে তাসফিয়া আর মেধা, তোমরা দেখি অনেক ফাস্ট বুঝে যাচ্ছে এখন। তো দেখো ক্যাথোডে যাদের সমস্যা ছিল, ক্যাথোডে কি হয়, Al3+, এগুলো হচ্ছে তোমার একটা অ্যালুমিনিয়ামের 3টা করে অক্সিজেন ইলেকট্রন কম আছে, আর এখানে হচ্ছে 2টা, তাহলে ওদের কয়টা লাগবে? 6টা। এই যে 6টা ইলেকট্রন আমি যোগ করে দিচ্ছি এবং তাহলে আমি 2Al পেয়ে যাচ্ছি। শেষ। আচ্ছা, এখনো যাদের রিপিট লাগবে, আমি আবার বলতেছি, এখনো যাদের রিপিট লাগবে তারা কি করবা? তারা হচ্ছে এই যে আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি কতক্ষণ, এই চ্যাপ্টারটা পড়িয়েছি হচ্ছে আমি তোমার প্রায় 5-10 মিনিট যাবত। তো তোমরা ভিডিওটা এই যে 10 মিনিট দেখে নিবে, ভিডিও রেকর্ডেড ভিডিও থেকে এটা এখন দেখে নিবে। এখনো যারা বুঝতে পারনি তাদের জন্য রেকর্ডেড ভিডিওটা তোমরা একটু দেখে নিবে। আর এখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। আচ্ছা, এখন কি তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়া, অর্ক ভাই আছেন? হ্যাঁ জি ভাই, দেখতে পাচ্ছি ভাই, অর্ক ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আসিফ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমরা দেখো এই যে নিচে দেখো হলুদ বক্সে লেখা এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। তোমরা এই যে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম লেখাটা দেখতেছো না? তোমাদের যখন আমরা পিডিএফটা দিয়ে দিব, এখানে এরকম হলুদ ভাবে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম লেখা থাকবে, বাট এইটা হচ্ছে একটা হাইপার লিংক। হাইপার লিংক কি জিনিস? আমরা যখন এখানে ক্লিক করব আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আসো এই যে আমরা ক্লিক করে দেখি। এই যে দেখো, তো ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কই নিয়ে আসলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে হচ্ছে। অর্ক ভাই, ইউটিউব পেজটা আসছে? হ্যাঁ জি ভাই, হ্যাঁ আসছে ভাই। আছে। ফুল আচ্ছা স্ক্রিন করলে আচ্ছা, পরে ভালো এই হতো। যে দেখো। জি ভাই, স্ক্রিনটা একটু বড় করলে ভাই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা করবো, ওদের জাস্ট দেখিনি। আচ্ছা, তাহলে দেখো ভাই, লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিচ্ছি না, লিঙ্কটা পিডিএফ এ পেয়ে যাবা। পিডিএফ এ জাস্ট ওই হাইপার লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবা। এখন থেকে তোমাদের প্রায় প্রত্যেকটা স্লাইডেই কিছু না কিছু হাইপার লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে এক্সট্রা, যদি তুমি কিছু জানতে চাও তাহলে। আমরা ক্লাসে বইয়ে সব শেষ করে দিব, কিন্তু কিছু জিনিস আসলে শেষ করা সম্ভব হয় না, তোমাদের কোশ্চেন থেকে যায়। আমরা হচ্ছে এই হাইপার লিঙ্ক গুলো দিয়ে দিব, এবং এই হাইপার লিঙ্ক গুলো তোমরা জাস্ট ক্লিক করলে তোমরা লিঙ্ক পেয়ে যাবা ইউটিউবের। তো এইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন, এটা অনেক ছোট, জাস্ট 1 মিনিট একটা ভিডিও। আমি ভিডিওটা প্লে দিচ্ছি, তোমরা সবাই 1 মিনিট কোনো কথা না, কোনো দিকে তাকাবা না, জাস্ট দেখবা। আর যারা থ্যাঙ্কস দিচ্ছ তারা, এটা হচ্ছে দীপ্র ভাই করেছেন, তো তারা দীপ্র ভাইকে থ্যাঙ্কস দিবা। দীপ্র ভাই নেক্সট ক্লাস যখন আসবে দীপ্র ভাইকে থ্যাঙ্কস দিবা। আচ্ছা, তো আমি হচ্ছে এখন ভিডিওটা অন করছি, তোমরা 1 মিনিট কেউ কোনো দিকে তাকাবা না, কেউ চ্যাটে যাবা না, কেউ কিউএনডি তে যাবা না, সবাই জাস্ট ভিডিওটা দেখো। Extraction of aluminium. This is the most abundant metal on Earth. However, it is always found within compounds and must be extracted. One of the methods used is electrolysis. Aluminium oxide is mined and purified from bauxite, the most common ore of aluminium, and dissolved in molten cryolite, a less common ore with a lower melting point. This saves costs, as aluminium oxide has a melting point of over 2000 degrees Celsius. The electrodes used are made of graphite, carbon, which is a very good conductor of electricity. Aluminium forms on the negative electrode and oxygen migrates to the positive electrode. আচ্ছা, তো এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। আচ্ছা হ্যাঁ, এটা ভাই ইংলিশ ভিডিও, তো এটা তোমার দেখানোর জন্য তোমরা কিভাবে এই লিঙ্কগুলো অ্যাক্সেস করবা। তো এইটা আসলে তোমরা ভিডিও, মানে তোমাদের যখন আমরা পিডিএফটা দিয়ে দেবো তখন তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। বুঝতে পারছো? এটা নিয়ে আমাদের, এটা জাস্ট আমরা তোমাদের দেখালাম যে এইগুলো কিভাবে অ্যাক্সেস করতে হয়, আর কিছু না। আর এই ভিডিওটা তোমরা পরে দেখে নেবে, এখানে কিছুই বলে না। আমি এতক্ষণ যা বলছি ওরা জাস্ট 1 মিনিটের মধ্যে তাই বলছে, এবং ওরা শুধু রিয়াকশন গুলো লেখে নাই, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে হচ্ছে এই যে এই হলুদ পার্টটা, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, এইখানে জাস্ট ক্লিক করবা, ক্লিক করলে তোমাদের ওই লিংকে নিয়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। তো পরের স্লাইডটা হচ্ছে, হাসিব, জি ভাই। হ্যাঁ আমি স্ক্রিনটা শেয়ার করি, মানে
হ্যাঁ ভাই একটু অবশ্যই। টাইম নিচ্ছি আমি। আচ্ছা দেখো, যে তোমরা এই কোশ্চেনটা অনেকবার এসেছে, তো মানে অনেকবার তোমরা এটা কিউএনএ তে করেছো, তো আমি অ্যান্সারটা একটু লাইভে দিয়ে দিচ্ছি। বিষয়টা হলো এরকম, হাসিব একটু কাইন্ডলি আগের পেজে যাও তো, একটু একটু আগের পেজে যাও। আচ্ছা, থ্যাংক ইউ হাসিব। আচ্ছা দেখো, বিষয়টা হলো এরকম যে অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া ক্রায়োলাইটটা অ্যাকচুয়ালি কি জন্য ইউজ করে, এটা নিয়ে প্রচুর কোশ্চেন আসছে। হাসিব কিন্তু তোমাদের এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, বিষয়টা হলো এরকম, চিন্তা করে দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এর গলনাঙ্ক কিন্তু অনেক বেশি, 2050 ডিগ্রি সেলসিয়াস। এত টেম্পারেচার প্রোভাইড করা কি অবভিয়াসলি খুব কঠিন, রাইট? বাট তখন আমরা কি করি, যে আমরা তার সাথে একটা অপদ্রব্য বলতে পারি, মানে এটা তো আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, মানে দরকার নাই, তারপর আমরা এটাকে মিশাচ্ছি, এটার নাম হলো কি সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট, যেটাকে আমরা সাহিত্যিকভাবে বলি হলো কি ক্রায়োলাইট। সেটা যদি আমরা মিশাই দিই, দেন আমাদের টোটাল মিশ্রণটা আমাদের গলনাঙ্ক সেটা কমে আসে কত হয়, 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হয়। আর 1000 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া তো আমাদের জন্য কঠিন না, এই জন্য তখন আমাদের জন্য কাজটা ইজি হয়ে যায়। অনেকে আবার জিজ্ঞেস করেছে, ভাইয়া এখানে কি আমাদের কি ক্রায়োলাইট কি বিক্রিয়া করে না? না, ক্রায়োলাইট অ্যাকচুয়ালি আমাদের বিক্রিয়া করে না, ক্রায়োলাইটে কোনো কাজ নাই, ও জাস্ট কি করে বলতো, আমাদের টোটাল মিশ্রণের আমার গলনাঙ্ক কমাই দেয়। দ্যাটস দ্য থিং। তাহলে আশা করি তোমরা যারা সবাই কোশ্চেন করেছিল, সবাই আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। তাহলে এখন আবার আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ হাসিব। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো তোমাদের এই কোশ্চেনটা আমি আবার একটা জিনিস বলে দিই, ক্রায়োলাইটটা কেন নেওয়া হয় ভাইয়া। সায়েন্টিস্টরা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মানে ইন্ডাস্ট্রিয়াল তো সায়েন্টিস্টরা অনেক কিছু ইউজ করেছেন। তারপর দেখলেন যে কোনটা করলে আমার খরচ কমে, কোনটা করলে আমার ঝামেলা কমে, কোনটা করলে আমার উৎপাদন বেশি হয়। তো সবকিছুর পরে ওনারা ক্রায়োলাইটকে ডিসিশন নিয়েছে যে হ্যাঁ ক্রায়োলাইটকে করবো। বুঝতে পারছি, এই কারণেই ক্রায়োলাইটকে করা হয়। ক্রায়োলাইট যদি কোনো বিক্রিয়া করতাম, আমরা ক্রায়োলাইট ইউজ করতাম না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তো পরের স্লাইডটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। তো কার্বন বিজারণটা হচ্ছে সেকেন্ড যেটা ছিল। আমাদের ফার্স্টে ছিল হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এবং সেকেন্ডটা ছিল হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। তো এখন হচ্ছে আমরা কার্বন বিজারণ পদ্ধতি পড়বো। তো কার্বন বিজারণ পদ্ধতি কোন কোন ধাতুর জন্য ছিল বলতো? কার্বন বিজারণ ছিল হচ্ছে আমার ফেরাম, কার্বন বিজারণ ছিল হচ্ছে আমার জিঙ্কের জন্য, কার্বন বিজারণ ছিল হচ্ছে আমার লেডের জন্য। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে যে কোনো একটার জন্য পড়ি। আসলে কোনটার জন্য পড়া যায়, আমরা হচ্ছে সেম, সবই সেম। তো কার্বন বিজারণ আসলে এই চিত্রটা দেখি, কার্বন বিজারণ আমরা হচ্ছে আগে চিত্রটা দেখি, চিত্রতে কি করা হয়। ভাইয়া তোমরা কেউ ক্লাস টাইমে হ্যান্ড রেজ করবে না, আমরা ক্লাস টাইমে কখনোই হ্যান্ড রেজ নেই না। তোমরা 9 যারা ক্লাস করেছো তারা জানো, এবং যারা গত ক্লাস করেছো তারাও আশা করি বুঝে গেছো, ক্লাস টাইমে আমরা কখনো হ্যান্ড রেজ নেই না। মুক্তার ভাই, সব হ্যান্ড গুলো একটু মানে হ্যান্ড রেজ গুলো একটু অফ করে দিন। কেউ ক্লাস টাইমে হ্যান্ড রেজ করবে না, আমাদের স্ক্রিন হ্যাং হয়ে যায়, আমাদের পড়াতে একটু সমস্যা হয় হ্যান্ড রেজ করলে। আচ্ছা, তো এই যে দেখো, আমরা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে কি করি, আমরা এইটাতে হচ্ছে তাপ দিই। তো দেখি বোঝা যাচ্ছে তাপ দিচ্ছি, তো তাপ দিব কাকে তাপ দিব? এই যে এইখানে এখানে থাকবে হচ্ছে কার্বন, কার্বন মানে কি কয়লা, কার্বন যেটা, কার্বন, এবং কার্বনের সাথে থাকবে হচ্ছে আকরিক। আকরিকটা কি, এই যে আকরিকের যে আকরিক থেকে আমরা যেগুলো হচ্ছে বের করে নিয়ে এসেছি অক্সাইড রূপে, কে হতে পারে এটা? এটা হতে পারে জিঙ্ক অক্সাইড, এটা হতে পারে এফইও, এটা হতে পারে পিবিও। তাহলে কার্বন এবং এই জিঙ্ক অক্সাইডটাকে আমরা হচ্ছে এখানে তাপ দিব। তো এদের যদি আমি তাপ দেই তাহলে কি হবে, আসো বিক্রিয়া করে দেখাই, বিক্রিয়া করলেই বুঝতে পারবা। এই যে Zn প্লাস CO, শেষ। তো আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে কিভাবে করব, জাস্ট এইগুলো, এই কি বলে এটাকে, অক্সাইডটাকে আমরা, অক্সাইড হচ্ছে থার্ড স্টেপে পেয়েছিলাম, ওই অক্সাইড গুলোকে যদি কার্বনের উপস্থিতিতে তাপ দেই, তাপ দিব, তাপ দিলে আমি হচ্ছে জিঙ্ক পাবো আর কার্বন অক্সাইড পাবো, শেষ। এটাকে নামই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। তো এইখানে আসলে মানে কিছুই নেই, এখানে আসলে এক্সট্রা করে বলারও কিছু নাই। তো কার্বনকে দিয়ে কার্বনকে দিব এইগুলোর সাথে, জিঙ্ক হবে, সিও হবে। এখন সবাই বলতেছে ভাই কার্বন মনোক্সাইড তো ক্ষতিকর, হ্যাঁ ভাই কার্বন মনোক্সাইড ক্ষতিকর, তো কার্বন মনোক্সাইডকে আমরা অন্যভাবে করে ফেলবো। আচ্ছা, এসএন নেই কেন? হ্যাঁ ভাই, ওই ছকটা মুখস্থ করতে হবে, ওই ছকটা অবশ্যই মুখস্থ করতে হবে। এইটা ভাইয়া প্রতিস্থাপন না, ভাই এটা প্রতিস্থাপন না, এটা প্রতিস্থাপন না, এটা বিজারণ বিক্রিয়া। এখানে জিঙ্কের বিজারণ হচ্ছে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া না। আচ্ছা, না ভাই ভাই, কার্বন মনোক্সাইড এটা ক্ষতিকর, কার্বন মনোক্সাইড খুবই ক্ষতিকর, কিন্তু আমরা কার্বন মনোক্সাইডকে নিউট্রালাইজ করে ফেলি, কোনো সমস্যা নেই। আমরা আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বেসিক বিক্রিয়া। এই কার্বন বিজারণ বিক্রিয়ার বেসিক বিক্রিয়া হচ্ছে এইটা, যে আমাদের অক্সাইডের সাথে একটা কোক কয়লা বা কার্বন থাকবে, এবং লাস্টে আমি কি পাবো, আমি ধাতু পাবো এবং কার্বন মনোক্সাইড পাবো। এটা হচ্ছে আমার বেসিক বিক্রিয়া, কিন্তু প্র্যাকটিক্যালি এত সহজে জিনিসটা হয় না। আমরা এর পরের পেজেই এই আয়রনের জন্য পড়বো, প্র্যাকটিক্যালি জিনিসটা এত সহজ হয় না ভাই। তাপ কি বুনসেন বান্না দিতে হয় ভাই, এটা ইন্ডাস্ট্রিয়ালি করা হয়, ইন্ডাস্ট্রিয়ালি কি আর
ছোট কিছু দেওয়া হয়? ইন্ডাস্ট্রিয়ালে কি আর ওই ছোট একটা বুনসেন বার্নার দেওয়া হয় নাকি? আচ্ছা, তো এই পর্যন্ত আর কার কোনো আশা করি সমস্যা নেই। এটা প্রতিস্থাপন না, এটা প্রতিস্থাপন না। প্রতিস্থাপন হচ্ছে একজন আরেকজনকে যদি বের করে নিয়ে আসে তাহলে আরেকজন আসবে। এখানে দেখো কার্বনের সাথে আগে কেউ ছিল না, এখন কার্বনের সাথে আছে। জিঙ্কের সাথে আগে ছিল, জিঙ্কের সাথে এখন কেউ নেই। তো এই কারণে এটা প্রতিস্থাপন না। তোমরা যারা হচ্ছে প্রতিস্থাপন এবং বিজারণের মধ্যে ঝামেলা করছো তারা একটু ভাই চ্যাপ্টার 7টা পড়বা। চ্যাপ্টার 7টা একটু আবার পড়বা, সেখানে প্রতিস্থাপন জারণ বিজারণ সব দেওয়া আছে। আচ্ছা, তো এখন একটা সমস্যা, সেটা হচ্ছে তোমাদের বইয়ে সিইউও কে কার্বন বিজারণ করেছে, সিইউ কে আমরা হচ্ছে সবিজারণে পড়ে এসেছি। তো এইটা আমি এক্সপ্লেন করব যখন সবিজারণ পড়াবো তখন, এখন না। যখন সবিজারণ পড়াবো তখন, এখন কিছু বলবো না, এখন শুধুমাত্র কার্বন বিজারণটা শেষ করে দিচ্ছি আমি। তো কার্বন বিজারণ কিন্তু আমাদের শেষ, আমরা এখন পরেরটাতে চলে যাচ্ছি। ঠিক আছে ভাইরা? আচ্ছা, এটা আসলে বলতেছে ওকে, তাহলে আমি পরেরটা চলে যাচ্ছি। এই যে দেখো বিশাল একটা জিনিস। তো এইটা কি কেউ বলতে পারবে এটা কি জিনিস? আচ্ছা, এটা কি কেউ বলতে পারবে এটা কি জিনিস? এই যে হ্যাঁ, তানি অ্যান্সার দিছে বাত্তাচুল্লি। তারপরে এমডি কি নামটা ঠিক করতে পারছেন? আচ্ছা, বাত্তাচুল্লি, হ্যাঁ এটা নাম হচ্ছে বাত্তাচুল্লি এবং ইংলিশ নামটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস। এটা বাংলা নাম হচ্ছে বাত্তাচুল্লি এবং ইংলিশ নামটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস। তো তোমাদের বইয়ে একটা আমি সমস্যার কথা বলি, তোমাদের বইয়ে এইটা বলছে কি নিজে নিজে করে নিতে। তো তোমাদের বলছে মানে এসো নিজে নিজে করি ভাবে কিছু দেওয়া থাকে না, তার মধ্যে বাত্তাচুল্লি দিয়ে দিছে। তো এটা তোমরা বইয়ে পেয়ে যাবা পেজ 247 এ। তো কিন্তু যে জিনিসটা হয় পরীক্ষায় এইটা থেকে কোশ্চেন আসে, বোর্ড পরীক্ষায় আসে এবং এমনকি অনেক জায়গায় আসে, মানে বোর্ড পরীক্ষার পরে বলো, অ্যাডমিশন বলো, অনেক জায়গায় এই কোশ্চেন গুলো আসে। তো এই কারণে আমরা এইটা একদম ডিটেলে পড়াবো। কার্বন বিজারণ পদ্ধতিতে হচ্ছে আমরা এখানে হচ্ছে আয়রন বের করব। বাত্তাচুল্লিটা কার হয়? বাত্তাচুল্লিটা হয় হচ্ছে আয়রনের। বাত্তাচুল্লি হবে আয়রনের, আমরা এখান থেকে আয়রন বের করব। আমি চ্যাটটা একটু মিউট করে রাখতেছি আমার জন্য, তো তোমরা কেউ মেসেজ দিও না, দিলে আমি দেখতে পাবো না। আমি বাত্তাচুল্লিটা এক্সপ্লেন করবো, তারপর আমি আবার চ্যাটে ব্যাক করবো। আচ্ছা, তো আসো কার্বন বিজারণ পদ্ধতিতে ফেরামকে কিভাবে বাত্তাচুল্লিতে বের করা হয়। তো ফার্স্টে দেখো আয়রন ওর, তো আমরা কি কি ঢালবো, আমরা বাত্তাচুল্লিতে বাইরে থেকে কি ঢালবো? আয়রন ওর, আয়রন ওর হিসেবে আমি এটা ঢালতেছি কোক। এই কোক কিন্তু যে কোকা কোলা না, কোক মানে হচ্ছে কোক কয়লা, আমরা কার্বনকে বলি কোক কয়লা। এবং হচ্ছে লাইমস্টোন, লাইমস্টোন মানে কি ক্যালসিয়াম কার্বনেট, যে চুনা পাথর যেটা, সেটাকে বলা হচ্ছে লাইমস্টোন, চুনা পাথর। আচ্ছা, তাহলে এই তিনটা আমি একসাথে ঢালবো এবং এইখান থেকে দেখো হট এয়ার ব্লাস্ট অ্যাট বেস, মানে কি গরম বাতাস দিতে হবে। এই গরম বাতাসটা আমি কেন দিই জানো? কারণ আমার যাতে অক্সিজেন থাকে। এই যে দেখো দুই দিক থেকে গরম বাতাস দিতেছে। তো গরম বাতাসটা দেওয়ার একটাই কারণ, আমার হচ্ছে অক্সিজেন লাগবে ভিতরে বিক্রিয়াগুলো করার জন্য। এই কারণে আমি উপর থেকে ঢালবো ওই আয়রন, কয়লা আর চুনাপাথর, আর নিচ থেকে দিব বাতাস, আর কিছু না, শেষ। আচ্ছা, এখন দেখো ভিতরে ভিতরে বিক্রিয়াগুলো কি হবে, দেখো ভিতরে 5টা স্টেপ দিচ্ছে। তো ফার্স্ট স্টেপে কি হয়, এই যে কোক কয়লা, সেই কয়লাটা এই যে বাতাসের অক্সিজেন সেখানে মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। আমি আচ্ছা এবার যাই হচ্ছে সেকেন্ডে, কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছিলাম, সবুজে যাই। তাহলে দেখো সেকেন্ডটা হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডটা আবার এই কয়লার সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করতেছে। এরপর দেখো থার্ড রিঅ্যাকশন, কার্বন মনোক্সাইডটা আমার যে এই যে আকরিকটা ছিল সেই আকরিকের সাথে বিক্রিয়া করে এই যে দেখো আমার কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে ধাতু তৈরি করতেছে, মানে ধাতু বের করতেছে। এরপরে কি হবে, স্টেপ 4 হচ্ছে মোল্টেন এই আয়রন ফ্লোস টু বটম। আচ্ছা, এই যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়া হওয়ার পরে এই আয়রনটা না নিচে চলে যাবে, আয়রনটা নিচে চলে যাবে এবং এই যে দেখো না এইখান দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে এইখান দিয়ে হচ্ছে আমার আয়রনটা বের হয়ে চলে যাবে। এবার দেখো স্টেপ 5টা ইম্পর্টেন্ট, এখন কেউ চ্যাট বক্সে মেসেজ দিও না, স্টেপ 5টা ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সাইড, আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড কই থেকে আসলো? এই যে দেখো লাইমস্টোন ইউজ করছিলাম, লাইমস্টোনটা ভেঙে আমার ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এবং এই ক্যালসিয়াম অক্সাইডে কি করবে জানো? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমি এই যে আকরিকটা ইউজ করছি না, আকরিকের সাথে তো ময়লা থাকবে, এখনো তো আকরিক আমরা পরিষ্কার করতে পারি না ঠিক মতো। তো আকরিকের সাথে যে ময়লা থাকবে সেই ময়লাগুলোর সাথে বিক্রিয়া করে স্ল্যাগ তৈরি করবে এবং এই স্ল্যাগটা বের হবে এইখান দিয়ে। দেখো আয়রনটা সবার নিচ দিয়ে বের হবে, স্ল্যাগটা আয়রনের উপর দিয়ে বের হবে। এখন সবার কোশ্চেন এই স্ল্যাগ জিনিসটা কি? স্ল্যাগ হচ্ছে আমার ময়লা, স্ল্যাগ হচ্ছে আমার ময়লা। এই বিক্রিয়ায় যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলোকে আমরা এখানে স্ল্যাগ বলতেছি। তো এই স্ল্যাগ গুলো এইখান দিয়ে বের হবে, আর এখানে যে আয়রনটা আছে আয়রনটা বের হবে এই দিক দিয়ে। তাহলে দেখো স্টেপ হচ্ছে এখানে 5টা। আচ্ছা, একটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইড যেগুলো তৈরি হবে তারা সবাই আসলে বিক্রিয়া অংশ নিবে না, কিছু করবে কি যে উপর দিয়ে গ্যাস আকারে বের হয়ে চলে যাবে, কিছু গ্যাস আকারে বের হয়ে চলে যাবে। আচ্ছা, আর বিক্রিয়ার শেষে যে এখানে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে তারা সবাই এখান দিয়ে বের হয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এখন একটু রিপিট করব, আমি তোমাদের কোশ্চেন নেওয়ার আগে একবার একটু রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখান দিয়ে ঢালবো আকরিক, কার্বন আর হচ্ছে চুনাপাথর।
এখান দিয়ে দিব বাতাস, কি হবে ফার্স্টে এই বিক্রিয়াটা হবে কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, তারপরে বিক্রিয়া হবে কার্বন ডাই অক্সাইড আর কার্বন মিলে কার্বন মনোক্সাইড, তারপরে কার্বন মনোক্সাইড আর এই যে আকরিকটা মিলে বিক্রিয়া হবে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে লোহা। তারপর কি হবে, এই লোহাটা সবার নিচে চলে আসবে কারণ লোহাটা ভারী, সবার নিচে এসে ও বের হয়ে চলে যাবে। এরপরে দেখো আমার যে চুনা পাথর লাইমস্টোনটা ইউজ করছিলাম, সেই লাইমস্টোনটা থেকে যে ক্যালসিয়াম অক্সাইডটা পাবো, সেই ক্যালসিয়াম অক্সাইডটা এই আকরিকের সাথে যে ময়লা আছে সেই ময়লার সাথে বিক্রিয়া করে স্ল্যাগ তৈরি করবে, স্ল্যাগ বের হবে এই দিক দিয়ে, এবং আমার যে গ্যাসগুলো তৈরি হয়েছে গ্যাসগুলো বের হয়ে যাবে এই উপর দিয়ে। শেষ বার্তা চললি, এই বার্তা চলিটা তোমাদের বই যে চিত্র আছে সেখানে কিচ্ছু এক্সপ্লেন করা হয়নি, তো এটা আসলে দেখে বোঝাটা মোটামুটি অসম্ভব। তো এইখানে যেভাবে বলে দিলাম এটা শেষ। আচ্ছা, মেশিনটার নাম হচ্ছে ব্লাস্ট ফার্নেস, মেশিনটার নাম হচ্ছে ব্লাস্ট ফার্নেস। আচ্ছা হ্যাঁ ভাই, আমার এদিকে আজান দিচ্ছে, তোমরা কি এখানে শুনতে পাচ্ছ? আচ্ছা, তো এখন আজান দিচ্ছে, তো আমি একটু ব্রেক দিই, তোমরা এই জিনিসটা একটু হজম করো। ব্রেকটা হবে হচ্ছে 4 মিনিটের, 7:16 বাজে, আমি 7:20-এ শুরু করব। তোমরা এই জিনিসটা হজম করতে থাকো, তারপরে আমি তোমাদের এটা আবার এক্সপ্লেন করবো বা কোশ্চেন অ্যান্সার দিব। আচ্ছা, আমার এখানে আজান শেষ হয়ে গেছে, তো আমি হচ্ছে এখন 18 বাজে, তো আরো 2 মিনিট পরে স্টার্ট করব। তো অনেকগুলো কমন কোশ্চেন আসছে, আমি সবগুলো অ্যান্সার দিয়ে দেবো। ভাই 9-10-এর পড়া অনেক সহজ, 9-10-এ পড়া অনেক সহজ, ইন্টারে গেলে একটু কঠিন লাগবে, কিন্তু তারপরে দেখবে অ্যাডমিশন লেভেলে যখন যাবো তখন দেখবে ইন্টারও সহজ ছিল। তো 9-10-এ পড়া খুবই সহজ, জাস্ট নিয়মের পর ডেলির পড়া ডেলি পড়লেই এনাফ। আচ্ছা হ্যাঁ ভাই, এটা কার্বন বিজারণের অংশ। আমরা এখন এখানে কার্বন দিয়ে কাজ করতেছি, তো এটা কার্বন বিজারণেরই অংশ। ভাই এখন কেউ মানে পড়া নিয়ে কোশ্চেন করো না, কারণ গ্যাপ দিয়েছি তো অনেকে অনেক কিছু করতেছে। না ভাই, আমি ক্লাস আর 1 মিনিট পর শুরু করবো। ভাই ব্লাস্ট ফার্নেস বলা হয় ইংলিশে, বাত্তাচুলি বলা হয় বাংলা। কেন কেন বললে আমি কিভাবে অ্যান্সার দিব বলো? তাহি ভাই আমাকে চিনছেন ভাই? তোমার আসলে পুরানোটা দেখা যাচ্ছে না, তো এই কারণে আসলে বুঝতে পারছি না তুমি কে। জিম ভাই কোথায়? ভাই জিম ভাই হচ্ছেন ব্যস্ত আছেন জিম ভাইয়ের নিজের কাজে, জিম ভাই নৌকা নিয়ে জাহাজ নিয়ে ব্যস্ত অনেক। ভাই জৈব রসায়ন তো আমরা এখনো পড়াই নেই, জৈব রসায়ন পড়াবো তখন বলে দিব জৈব রসায়ন নিয়ে। এখন আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, তারা একটু ওয়েট করো।
ভাই এক ইয়ারে সিলেবাস বলতে কি তুমি 9 10 সিলেবাসের কথা বলতেছো? যদি তোমাদের কারো 9 এ গ্যাপ থেকে থাকে তাহলে এখন অনেক সময় আছে, তোমরা আস্তে আস্তে পড়লেই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি সব রিপিট করব। আচ্ছা ভাই, 7:20 বাজে, তাহলে এখন আমরা আবার পড়ায় ব্যাক করি। 7:20 বাজে, আমরা একটু পড়ায় ব্যাক করি। না ভাই, সকালের ব্যাচে আজকে আমি ক্লাস নিয়েছি। তোমরা একটু জাস্ট পড়ায় ব্যাক করি ভাই প্লিজ। হ্যাঁ মেধা, তোমাকে চিনছি, তুমি 9 এ ক্লাস, তোমার ক্লাস নিতাম সন্ধ্যায়। আচ্ছা, আমরা পড়ায় ব্যাক করতেছি। তো কার্বন বিজন পদ্ধতি কয়েকজন কোশ্চেন করতেছে যে ভাইয়া এই অক্সিজেনটা কই থেকে আসলো, এটা কি এই ক্যালসিয়াম কার্বনেট থেকে আসলো নাকি Fe2O3 থেকে আসলো? ভাই এইটা আসছে বাতাস থেকে, এটা আমি একবার বলেছি, এটা আসছে বাতাস থেকে। এই যে বাতাসটা যে দিচ্ছি, বাতাস দেওয়ার কারণটাই হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এবার আসো স্ল্যাগ কি। স্ল্যাগ হচ্ছে ময়লা, এক কথায় ময়লা। আমার যেখানে ময়লা আছে, এই Fe2O3 ছাড়াও এখানে কিছু ময়লা আছে, সেই ময়লাগুলারে আমি বের করার জন্যই হচ্ছে এই চুনা পাথরটা দিচ্ছি, CaCO3। চুনা পাথরটা কি করে, এখানে তাপের মধ্যে ভেঙে যায়, তাপে ভেঙে যায় ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, এবং এই ক্যালসিয়াম অক্সাইডটা এই ময়লার সাথে মিশে স্ল্যাগ তৈরি করে। স্ল্যাগটা হচ্ছে আয়রনের চেয়ে পাতলা। আবারও বলতেছি, স্ল্যাগ হচ্ছে আয়রনের চেয়ে পাতলা। হ্যাঁ, এই যে ইতালিয়া, তুমি ডিটেলার, তুমি ঠিক বলছো। স্ল্যাগ হচ্ছে আয়রনের চেয়ে পাতলা দেখে উপরেই থাকবে এবং ওকে উপর থেকে বের করে ফেলা হয়। আর আয়রনটা ভালো এই ভারী, তাই আয়রনটা একটু নিচে পড়ে যাবে, ওকে নিচ থেকে বের করে ফেলা হবে। ভাইয়া এইখানে তারপর হচ্ছে আমরা তো আগে ময়লা বের করি। ভাই ময়লা যে বের করি, যতই বের করি না কেন, ময়লা কিছু না কিছু থেকেই যাবে। ময়লা প্রত্যেকটা স্টেপেই কিছু পরিমাণ কিছু থেকে যাবে, এই কারণে প্রতি স্টেপেই কিছু না কিছু ইউজ করা হয়। না ভাই, এখনো ফিল্টার না, ফিল্টার আমরা পরের স্টেপে করব। ফিল্টার আমরা পরের স্টেপে করব। মল্টেন মানে হচ্ছে গলিত, মল্টেন আয়রন মানে গলিত আয়রন, আর কিছু না। ঠান্ডা বাতাস আমি বলি, ভিতরে কি আছে, ভিতরে হচ্ছে অনেক গরম। আচ্ছা, একটা ভালো কোশ্চেন করছে, নামটা ঠিক পড়তে পারলাম না। আচ্ছা, একটা ভালো কোশ্চেন করেছে যে আমরা গরম বাতাস কেন দেবো, ঠান্ডা বাতাস দিলে কি হবে। দেখো ভাই, ভিতরে আমরা কি ইউজ করতেছি, ভিতরে ইউজ করতেছি হচ্ছে অনেক গরম। এখন ভিতরে কিন্তু আমরা অনেক তাপ ইউজ করতেছি, আমরা কিন্তু কার্বন বিজনে প্রচুর তাপ লাগে, তাহলে ভিতরে টেম্পারেচার অনেক বেশি। এখন যদি আমি ঠান্ডা বাতাস দেই, ঠান্ডা বাতাস ভিতরে যায়, যখন হঠাৎ করে গরম হবে ভিতরে বিস্ফোরণ হয়ে যাবে। এই কারণে আমরা যে বাতাসটা দেই, সেই বাতাসটা প্রথম থেকেই গরম থাকবে। আমরা যে বাতাসটা দেব, সেই বাতাসটা প্রথম থেকেই গরম থাকবে। না হলে আমাদের আমরা যদি ই করি, কি বলে এটাকে, ঠান্ডা দেই, তাহলে ভিতরে হয়ে যাবে, মানে গিয়ে বিস্ফোরণ তৈরি করে ফেলবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা শেষ করে ফেলবো। আমি একদম ছোট করে সাম আপ করে দিচ্ছি। তো আমরা এখান থেকে এই যে আয়রন কোক, আয়রনের ওর কোক আর লাইমস্টোন দিব। এখান থেকে আমরা হচ্ছে বাতাস দিব। তো এখানে হচ্ছে 5 স্টেপে বিক্রিয়া হবে। 3 স্টেপের মধ্যে আয়রন বের হয়ে যাবে, আয়রনটা একদম নিচে দিয়ে বের হয়ে আসবে, শেষ। 4 নাম্বার স্টেপটা হচ্ছে আয়রন নিচে দিয়ে বের হয়ে আসতেছে। 5 নাম্বার স্টেপ হচ্ছে কি, এই যে চুনা পাথরটা দিচ্ছি, চুনা পাথরটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড হবে এবং সেই ক্যালসিয়াম অক্সাইডটা স্ল্যাগ আকারে বের হয়ে যাবে। ক্যালসিয়াম অক্সাইডটা ময়লাকে নিয়ে স্ল্যাগ তৈরি করবে, তারপর বের হয়ে যাবে। ব্যাস, স্ল্যাগের কোনো সংকেত টঙ্কেত কিছু লাগবে না, শুধু SLAG লিখে দিলে চলবে। স্ল্যাগ, স্ল্যাগ মানে হচ্ছে ময়লা, আর কিছু না। স্ল্যাগ মানে হচ্ছে ময়লা। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন পরে, আচ্ছা এটা আজকে অনেক ভালো করে বুঝতেছে বলতেছে। এই যে নাবিলও বলতেছে বুঝতে পারছি। ভাই বইতে অংশ এর বলতে কি বুঝাইছে? অগ্নিসহ, অগ্নিসহ ভাই, অগ্নিসহ বলতে খুব সম্ভবত হচ্ছে তাপ বুঝাইছে, যে অনেক বেশি গরম, এটাই বুঝাইছে, আর কিছু না। অগ্নিসহ মানে অনেক বেশি গরম। তুমি যদি এগুলো ধরো, তোমাদের তোমাদের হাতটা পুড়ে যাবে, একদম সাথে সাথে পুড়ে যাবে। তোমরা যদি হাত দাও, সাথে সাথে হাত পুড়ে যাবে, এটা এত গরম থাকে। আচ্ছা, তাহলে এখন আমাদের নতুন টপিকটা হচ্ছে সবিজারণ। আমি কালারটা আবার চেঞ্জ করি, হলুদে যাই। আচ্ছা, তো আমাদের এখনকার টপিক হচ্ছে সবিজারণ। তো আমরা কার্বন বিজারণে কি করতাম বলতো, আমরা বিজারণ করতাম, কিন্তু আমরা কার্বন দিয়ে বিজারণ করতাম। এখন দেখো আমরা সবিজারণ কিভাবে করব। সবিজারণে কিচ্ছু দিব না, আবার বলতেছি, সবিজারণে কার্বন দিব না, সবিজারণ সবই এমনি হয়ে যাবে। তো আসো, আমরা যদি এই যে HGS একে যদি অক্সিজেনের সাথে, আবার বলতেছি, একে যদি অক্সিজেনের সাথে দেই, তাহলে এটা বিজারিত হয়ে যাবে। তো কিভাবে বিজারিত হবে, Hg প্লাস হচ্ছে আমার SO2, শেষ। আবারও বলতেছি, এইটা যদি আমি দেই, হ্যাঁ এটা তাপ লাগবে, তাপ ছাড়া হবে না। এটা যদি আমি তাপের সাথে দেই, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকে বলতেছো যে ভাই বইয়ে তাপ দেওয়া নেই। উপরে যে লেখাটা আছে, সেই লেখাটা একটু পড়ে দেখবা, সেখানে তাপের কথা বলা আছে, উত্তপ্ত করলে বলা আছে। যে বিক্রিয়াতে তাপ দেয় নেই, বাট উত্তপ্ত করলে বলা আছে। আচ্ছা, Hg হচ্ছে মার্কারি, আবার বলতেছি, Hg হচ্ছে মার্কারি, আর এই যে হচ্ছে পারদ,
হ্যাঁ পারদ, এই যে হচ্ছে পারদ বা মার্কারি যেটাই বলো, আর এটা হচ্ছে সালফার। আচ্ছা ভাই আমরা ব্লাস্ট ফার্নেস শেষ করে আসছি, একদম লাস্টে আবার ব্লাস্ট ফার্নেস নিয়ে কোশ্চেন করবা। ব্লাস্ট ফার্নেস শেষ করে আসছি, এখন ব্লাস্ট ফার্নেস নিয়ে কেউ দয়া করে কোশ্চেন করো না। আমরা এখন সবিজারণে চলে আসছি। সবিজারণ করতেছি আমি, এই যে দেখো সবিজারণ কাদের হবে, আচ্ছা সবিজারণ কাদের হবে এটা একটু দেখতে হবে। এই যে দেখো সবিজারণ কাদের হবে, সবিজারণ হবে হচ্ছে কপার, সবিজারণ হবে এইচজি, সবিজারণ হবে হচ্ছে এজি, কপার, তারপর হচ্ছে সিলভার আর হচ্ছে মার্কারি। হ্যাঁ 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 ইয়া মুমতাহিনা তুমি ঠিক বলছো। তো কপার, সিলভার, মার্কারি এদের হবে। তো এদের হচ্ছে সবিজারণ হবে। তো আসো আমরা সবিজারণ করি। তো সবিজারণ দেখো যে আমি অক্সিজেন দিয়ে করে ফেললাম, এখানে কিন্তু কোনো কার্বন দেওয়া হয় নাই, যেহেতু এখানে কার্বন দেই নেই তাই এখানে এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে সবিজারণ। কার্বন দিলে কার্বন বিজারণ। এখন বা সমস্যাটা হচ্ছে এই বিক্রিয়াটা না আসলে এত সুন্দরভাবে হয় না, এই বিক্রিয়া একটু অন্যভাবে হয়। তো তোমাদের সেটাও দেওয়া আছে, তাই আমরা সেটা একটু এক্সপ্লেন করে দেবো। তো এই বিক্রিয়াটা আসলে হয় কি, ফার্স্টে 2HGS ও যখন বিক্রিয়া করে তোমার 3O2 এর সাথে, তখন তৈরি হয় 2HGO প্লাস 2SO2। আচ্ছা এইটা হচ্ছে সলিড এবং এই পার্টটা হচ্ছে গ্যাসীয়। আবারও বলতেছি যে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে 2 স্টেপে বিক্রিয়া হয়, এটা হচ্ছে স্টেপ 1 এবং এরপর আমি স্টেপ 2 করব। তো স্টেপ 1 এ কি হয়, যখন HGS টা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমি পাই হচ্ছে HGO যেটা হচ্ছে সলিড এবং হচ্ছে SO2 যেটা হচ্ছে গ্যাস। এখন দেখো আমার কিন্তু সব বিক্রিয়া করে নাই, কিছু পরিমাণ বিক্রিয়া করে এটা হয়েছে। তো আরো যে বাকি যে অবশিষ্ট যে HGS টা ছিল, সেই HGS টা এখন বিক্রিয়া করবে। HGS টা এখন বিক্রিয়া করবে 2HGO এর সাথে এবং বিক্রিয়ার ফলে আমি পাবো 3HG প্লাস SO2। আবার SO2 টা গ্যাস আকারে বের হয়ে চলে যাবে। তাহলে দেখো এই যে এইটা আসলে টু স্টেপ রিয়াকশন। তো টু স্টেপ রিয়াকশনকে আমরা যদি একবারে লিখি তাহলে বিক্রিয়াটা দেখতে হবে এইরকম। বুঝতে পারছি ভাই? টু স্টেপ রিয়াকশনটা যদি আমি একবারে লিখি দেখতে হবে এইরকম, কিন্তু আসলে বিক্রিয়াটা হয় টু স্টেপে। টু স্টেপ, টু স্টেপ রিয়াকশন। আচ্ছা এখন দেখো তোমাদের এখানে লেখা আছে সুন্দর করে যে কপারটা হচ্ছে কার্বন বিজারণ সবিজারণ দিবে, কপার সবিজারণ দিবে। কিন্তু তোমরা তোমাদের বইয়ে পেয়েছো যে কপার হচ্ছে এই কার্বন বিজারণ দিছে। এখন মজার জিনিসটা দেখো, আমি ওখানে লেবেল করছিলাম না 1 2 3 4। আচ্ছা এটা আমরা ওই পেজে কি করি। আচ্ছা এই যে দেখো আমি লেবেল করেছিলাম না 1 2 3 4। এইটা একটু এই পেজটা সবাই দেখতে পাচ্ছ, ক্লিয়ার হচ্ছে যে 1 2 3 4 আমি লেবেল করে দিলাম। দেখো 4 নাম্বার যারা সেটা হচ্ছে প্লাটিনাম এবং অরাম, অরাম মানে হচ্ছে গোল্ড। তোমরা যারা গোল্ড রাশ দেখছো ডিসকভারিতে অথবা যারা গোল্ড সম্পর্কে জানো, গোল্ড হচ্ছে অনেক বেশি নিষ্ক্রিয়। আমরা গোল্ড অথবা হচ্ছে প্লাটিনাম, এখন কিন্তু প্লাটিনামের আংটি অনেক বেশি, প্লাটিনামের অর্নামেন্টস অনেক প্রচলিত হয়েছে। তো তোমরা আচ্ছা ভাইয়া আমি একটু স্লোলি যাচ্ছি। দেখো তোমরা যারা হচ্ছে প্লাটিনাম বা অরাম বা গোল্ডের যে দেখেছো, নাম কি ওটার অর্নামেন্টস দেখেছো, সেই অর্নামেন্টস গুলো কেন ইউজ করা হয় জানো? কারণ এরা হচ্ছে অনেক বেশি নিষ্ক্রিয়। তুমি যদি অনেকদিন রেখে দাও তাও এরা বিক্রিয়া করে নষ্ট হয়ে যাবে না। তুমি যদি অনেকদিন রেখে দাও তাহলেও এরা বিক্রিয়া করে নষ্ট হয়ে যাবে না। তো এরা হচ্ছে এতটাই নিষ্ক্রিয় যে এরা যে লক্ষ লক্ষ বছর মাটির নিচে ছিল, এরা মাটির নিচে থেকেও কারোর সাথে বিক্রিয়া করে নাই। আবার বলতেছি, এরা এতটাই নিষ্ক্রিয় যে এরা মাটির নিচে লক্ষ লক্ষ বছর থেকেও কারোর সাথে বিক্রিয়া করে নাই, এবং এই কারণে এদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এটা হচ্ছে 4 নাম্বারটা। আচ্ছা এবার দেখো উপরের তিনটা বুঝাবো। দেখো সবিজারণ যারা দেয়, সবিজারণ কারা দেয় বলো তো? কপার দিবে, মার্কারি দিবে, সিলভার দিবে। এরা এই 1 আর 2 দুটোই দিবে। 1 আর 2 মানে তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ দুটোই দিতে পারবে। আবারও বলতেছি ও দুটোই দিতে পারবে। যারা সবিজারণ দিবে তারা কার্বন বিজারণ দিতে পারবে, তারা তড়িৎ বিশ্লেষণও দিতে পারবে। যারা কার্বন বিজারণ দেয় তারা কার্বন বিজারণের পাশাপাশি তড়িৎ বিশ্লেষণও দিতে পারবে। কিন্তু যারা তড়িৎ বিশ্লেষণ দেয় এরা তড়িৎ বিশ্লেষণ ছাড়া নিচের দিকে নামতে পারবে না। আচ্ছা এই জিনিসটা আমি আবারও বলতেছি, যারা সবিজারণ দেয় তারা সবিজারণের সাথে সাথে তারা কার্বন বিজারণ অথবা তড়িৎ বিশ্লেষণ দিতে পারবে। যারা কার্বন বিজারণ দেয় তারা কার্বন বিজারণের পাশাপাশি তড়িৎ বিশ্লেষণ দিতে পারবে। কিন্তু যারা তড়িৎ বিশ্লেষণ দেয় তারা আবার নিচের গুলা দিতে পারবে না। আচ্ছা তার মানে কি, তুমি চাইলে উপরে উঠতে পারবা, তুমি চাইলে নিচে নামতে পারবা না। মানে কার্বন বিজারণ থেকে তুমি তড়িৎ বিশ্লেষণ উঠতে পারবা, কিন্তু কার্বন বিজারণ থেকে সবিজারণ নামতে পারবা না। আচ্ছা এটার কারণটা কি? এখন কোশ্চেন হতে পারে তাহলে আমরা কখন কোনটা ইউজ করবো? যখন হচ্ছে যেটা বেশি কম খরচ, যেমন তড়িৎ বিশ্লেষণের খরচ সবচেয়ে বেশি, তার চেয়ে খরচ কম হচ্ছে কার্বন বিজারণ, তার চেয়ে খরচ হচ্ছে কম হচ্ছে সবিজারণ। তো আমরা চেষ্টা করবো সবিজারণ যারা তাদের সবিজারণেই করতে, যাদের কার্বন বিজারণে তাদের কার্বন বিজারণেই করতে, যাদের তড়িৎ বিশ্লেষণ তাদের তড়িৎ বিশ্লেষণেই করতে।
আচ্ছা, বেশি এফিশিয়েন্ট কোনটা হবে বা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, বাট এখানে খরচটাও বেশি হয়ে যায়। তো আমরা এখন এটা পড়াবো না, ওটা আমরা পরে এক্সপ্লেন করবো তড়িৎ বিশ্লেষণ। তো এইটা কি বুঝতে পারছি কপার কেন তোমাদের বইয়ে কার্বন বিজারণে দেওয়া? আচ্ছা, একজন একটা কোশ্চেন করছো যে ভাই এই স্বর্ণকে তাহলে নিষ্ক্রিয় মৌল বলা হয় না কেন? ভাই আমরা যে হচ্ছে গ্রুপ 18 বলি সেটা নিষ্ক্রিয় গ্যাস, আমরা কখনো বলি না নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে কখনো বলা হয় না নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলের মধ্যে অরাম, তারপর হচ্ছে প্লাটিনামকে বলা হয়, এদের নিষ্ক্রিয় বলাই হয়। তুমি যেটা জেনেছো সেটা ছিল নিষ্ক্রিয় গ্যাস, বাট তুমি নিষ্ক্রিয় মৌল আকারে পড়েছো এতদিন। তাহলে আমরা কি সবিজারণ শেষ? তাহলে আমি সবিজারণটা একদম মুখে মুখে বলে দিই। সবিজারণে কি হয়, আমার কোনো কার্বন লাগবে না, আমার সরাসরি বিক্রিয়াটা হয়ে যাবে। তো এইটা এক স্টেপে দেখাই দিলে এরকম, বাট বিক্রিয়াটা আসলে দুই স্টেপে। ফার্স্ট স্টেপে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমার হচ্ছে 2HGO হবে, যেটা হবে সলিড, এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। কিন্তু সালফার ডাইঅক্সাইড কি উড়ে চলে যাবে। তাহলে তারপর কি হবে দেখো, HGOটা অতিরিক্ত পরিমাণ HGS এর সাথে বিক্রিয়া করে এই যে দেখো আমার মার্কারি বের করে দিচ্ছে, আর সালফার ডাইঅক্সাইড, আবার সালফার ডাইঅক্সাইড উড়ে চলে যাবে। আচ্ছা, কপার কিভাবে অটো রিঅ্যাকশন কিভাবে করবে? ভাই কপার অটো রিঅ্যাকশন দিতে পারবে, এখন আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখন এইটা জাস্ট দেখে এরপরটা চলে যাচ্ছে। ধাতুর সিরিয়ালটা মনে রাখার ট্রিক, ভাই ধাতুর সিরিয়ালটা সক্রিয়তা সিরিজটা মনে রাখলেই হবে। সক্রিয়তা সিরিজটা আপাতত মনে রাখো। আর একটু দেখি, আচ্ছা আমি একটা হচ্ছে লিখে দিচ্ছি, কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে স্টেন গান পাবে হায় কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমার। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমরা মনে রাখতে পারবে এইভাবে সহজে। তো এখানে স্টেন গান হচ্ছে SN, এইটা তোমাদের বইয়ে সিরিয়ালটা দেওয়া হয় নাই। আচ্ছা, তাসফিয়া বলতেছো নাকি এভাবে পড়ছে, আর আরেকজন বলতেছে XD, কেন ভাই তুমি এটা জানতা না? আচ্ছা হ্যাঁ, লিথিয়াম হবে, লিথিয়ামটা আমরা এখানে দিতেছি না, আমরা পড়েছি লিকে কানা এভাবে পড়েছিলাম। ভাই লিথিয়ামটা তোমাদের বই দেওয়া নেই, তাই লিথিয়ামটা আমি এখানে দিচ্ছি না। আচ্ছা, এই যে মুশফিকুর বলতেছে পড়ছে, তারপর আর অনেকে বলছে তারা এইভাবে পড়ছে, এই যে 8 দিন বলতেছে তারা এইভাবে পড়ছে। যারা এখন এটা জানতে না তারা এখন থেকে এইভাবে পড়বা, এভাবে পড়লে তোমাদের মনে থাকবে। এসএনটা হচ্ছে স্টেন গান, তো স্টেন গানটা তোমাদের বই নেই, তোমাদের বই দেওয়া নেই, তো স্টেন গানটা জাস্ট মনে রাখো, পরে লাগতে পারে। আচ্ছা, এই যে হাইতে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের অবস্থানটাও হচ্ছে তোমাদের বই দেওয়া নেই। তো হাইড্রোজেনের অবস্থানটা হচ্ছে যে এই দুটার মাঝখানে, তো এই কারণে হাইড্রোজেনটা হচ্ছে দেওয়া নেই তোমাদের বই। তো হাইড্রোজেন আর স্টেন গানটা দেওয়া নেই, বাকি সব দেওয়া আছে। তো তোমরা এটা আপাতত মুখস্থ রাখো, আপাতত আমাদের আর কিছু লাগতেছে না। আচ্ছা, চ্যাপ্টার 8-এ মেবি আছে এটা। তো আচ্ছা, কপার হচ্ছে কালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এগুলো নাকি অষ্টম অধ্যায় আছে, যদি অষ্টম অধ্যায় থেকে থাকে তাহলে তো ভালোই। আচ্ছা, তো এইভাবে তোমরা চাইলে সিরিজটা মনে রাখতে পারবে। তো এখন আমাদের সবিজারণ শেষ। তো সবিজারণ শেষ আমরা চলে আসতেছে ধাতু বিশুদ্ধকরণ। তাহলে আসো আমরা আবার একদম ফার্স্ট পেজে চলে যাই। ফার্স্ট পেজে দেখো, তাহলে এই যে 4 নাম্বার স্টেপটাও শেষ, ধাতুর রূপান্তর করে ফেলেছি। এখন আমরা আসছি 5 নাম্বার স্টেপে, যেটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। ঠিক আছে ভাইয়া, তাহলে এখন আমরা আসবো হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। আচ্ছা, একজন বলতেছে কপারের কার্বন বিজারণ, ভাই কপারের কার্বন বিজারণ আমি এক্সট্রা কিছুই বলিনি, যারা সবিজারণ দিতে পারে তারা কার্বন বিজারণ দিতে পারে। কপার যেহেতু সবিজারণ দেয়, সুতরাং কপার কার্বন বিজারণ দিবে, একদম ইজি নরমাল। আচ্ছা, ম্যাকগাইভার হচ্ছে একটা ক্যারেক্টারের নাম, আর কিছু না। ম্যাকগাইভার হচ্ছে একটা ক্যারেক্টারের নাম, অনেক ফেমাস একটা টিভি সিরিজ ছিল আগে, সেটার নাম হচ্ছে ম্যাকগাইভার। ভাই এসএনটা তোমাদের বইয়ে নেই, কিন্তু তোমরা আপাতত যে সিরিজটা পড়েছি সেটা মনে রাখলেই চলবে। এখন দয়া করে এর বাইরের কোশ্চেন করো না।
হ্যাঁ, ম্যাকগাইভার হচ্ছে বিটিভি তে হতো, তোমরা যে কেউ তোমাদের বাসায় কাউকে বড় কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবা ম্যাকগাইভার কি জিনিস। ম্যাকগাইভার হচ্ছে অনেক ফেমাস ছিল, আগে হচ্ছে সপ্তাহে একদিন হতো। তো ওই দিন দেখা যেত সব মানুষ মানে সারা দিনের কাজ ফেলে টিভির সামনে এসে জড়ো হতো। এখন যেমন তোমরা দেখো বিটিভি ইত্যাদি হলে সবাই এসে টিভির সামনে বসে, তো আগেকার সময় হচ্ছে সবাই ম্যাকগাইভার দেখলে একদম টিভির সামনে এসে বড় বসতো। তো ম্যাকগাইভার তারপর ইত্যাদি তখনকার মানুষ শুধু এগুলোই দেখতো। আচ্ছা, তো এখন আসো ধাতু বিশুদ্ধকরণ। তো এই যে একটা ওয়ার্ড বিগালোক, এই বিগালোক জিনিসটা কি? কেউ কি বলতে পারো বিগালোক জিনিসটা কি? কেউ কি দেখি একটু চ্যাট বক্সে বলতে পারো কিনা বিগালোক? আমরা একটু পড়ার বাইরে চলে যাচ্ছি, কেউ কি একটু দেখো তো ভাই বিগালোক কিভাবে হয়, বিগালোক জিনিসটা কি কেউ একটু বলতে পারো কিনা? কেউ কি একটু বলতে পারবা বিগালোক জিনিসটা কি চ্যাট বক্সে দেখি? যা গলা হয় যা গলে না, একজন বলতেছে নো আইডিয়া। আচ্ছা, একজন বলছে যা গলে, একজন বলছে যা গলে না। আচ্ছা দেখি আর কি কি হইতে পারে, যা গলাতে হেল্প করে, আচ্ছা এটা ভালো অ্যান্সার। তারপর যেটা গলতে সাহায্য করে, আচ্ছা যেটা গলায় না, না যেটা না, নিহাল তুমি ভুল বলছো। আচ্ছা, বিগালোকের কাজটা হচ্ছে, আচ্ছা তো বিগালোকের কাজটা হচ্ছে আমাদের এই যে ধাতুর মধ্যেও আমরা এই যে এতক্ষণ বের করে যে ধাতুগুলো বের করলাম, সেই ধাতুর মধ্যেও না আবার কিছু ময়লা থেকে যায়। আবার বলতেছি, এই যে বিগালোকের মধ্যে যে আমরা যে ধাতুটা বের করলাম, সেই ধাতুর মধ্যেও কিছু পরিমাণ ময়লা থেকে যায়, যে ময়লাগুলোকে আমরা বলি হচ্ছে খনিজ মল। যে ময়লাগুলোকে আমরা বলবো হচ্ছে খনিজ মল। আবারও বলতেছি, ধাতুর মধ্যে আমরা যে সব শেষেও আমরা কিছু ময়লা পেয়ে যাব, যে ময়লাগুলোকে আমরা বলবো হচ্ছে খনিজ মল। দেখো আমরা ফার্স্টে যখন ঘনীভূত করছিলাম তখন বলেছিলাম ময়লা সরাচ্ছি, আচ্ছা তারপরে আবার যখন ধাতু বের করলাম তখনও দেখো প্রত্যেকটা স্টেপে আমরা কিছু না কিছু দিয়ে ময়লা বের করছি। প্রত্যেকটা স্টেপে আমরা এই যে ব্লাস্ট ফার্নেসে যে কাজটা করলাম, স্ল্যাগ বের হইলো, মানে যত কিছুই করি না কেন আমাদের ময়লা থাকবেই, কিছু না কিছু পরিমাণ ময়লা থাকবেই। তো একদম লাস্ট স্টেপে এসে আমরা সেই ময়লাটা বের করবো। আবারও বলতেছি, একদম লাস্ট স্টেপে এসে আমরা সেই ময়লাটা বের করব। আচ্ছা, তো এখন এই খনিজ মলটা হয় দুই রকম। আবারও বলতেছি, খনিজ মলটা হয় ক্ষারীয় অথবা অ্যাসিডীয়। আবারও বলতেছি, খনিজ মলটা হবে ক্ষারীয় অথবা অ্যাসিডীয়। খনিজ মলটা হবে ক্ষারীয় অথবা অ্যাসিডীয়। তো খনিজ মল যদি আমাদের ক্ষারীয় হয় তাহলে আমরা কি করবো জানো, আমরা হচ্ছে প্রশমন বিক্রিয়া করার জন্য ক্ষারীয় খনিজ মল এর সাথে আমরা কি করব, আমরা দিব অ্যাসিডীয় বিগালক। আবার বলতেছি অ্যাসিডীয় বিগালক। আচ্ছা, এখন অ্যাসিডীয় বিগালক সবচেয়ে ফেমাস কি, সবচেয়ে ফেমাস যেটা আমরা ইউজ করি SiO2। আর যদি আমাদের খনিজ মলটা হয় অ্যাসিডীয় খনিজ মল, তাহলে আমরা ইউজ করব হচ্ছে ক্ষারীয় বিগালক। এই যে সবাই দেখে অ্যান্সারও দিয়ে দিছে ক্ষারীয় বিগালক। তো ক্ষারীয় বিগালকটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন। তাহলে আবার বলি, আমরা এই যে এত কিছু করছি সবকিছু শেষেও আমাদের কিছু ময়লা থেকে যাচ্ছে, তো আমরা কি করব, খনিজ মল যদি ক্ষারীয় হয় তাহলে আমরা অ্যাসিডীয় বিগালক দিব যেটা হবে SiO2, এবং খনিজ মল যদি অ্যাসিডীয় হয় তাহলে আমরা দিব ক্ষারীয় বিগালক ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, যখন আমি খনিজ মলের সাথে এই বিগালকটা দিয়ে দিচ্ছি তখন আমার কি হবে, যে ময়লাটা থাকবে সেই ময়লাটার নাম হবে হচ্ছে ধাতব মল। এই দুটো মিলে যেটা হবে সেটা হবে হচ্ছে ধাতব মল বা ধাতু মল। বিগালক এবং খনিজ মল মিশে যেগুলো তৈরি করবে সেটার নাম হচ্ছে ধাতু মল। আবার বলতেছি ধাতু মল। ধাতু মল এবং খনিজ মল কিন্তু আলাদা। খনিজ মল কি, খনিজ মল হচ্ছে আকরিকের মধ্যে যেটা থাকে। আর ধাতু মল কি, ধাতু মল হচ্ছে বিগালক যোগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে ধাতু মল। বুঝতে পারছো, বিগালক যোগ করার পরে যেটা পাবো সেটা হবে ধাতু মল। তো ধাতু মল আর খনিজ মল কিন্তু এক না। সামি, আমি কোন কলেজে পড়েছি এটা তুমি অ্যাটলিস্ট 10-15 বার জিজ্ঞেস করলো কেন? এটা তো এখনকার মানে জিজ্ঞেস করার মতো কোনো কোশ্চেন না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ধাতু মল এবং খনিজ মল এক না, তোমরা এই ভুলটা কখনোই করবে না। খনিজ মলটা হচ্ছে যেটা থাকে, আর ধাতু মলটা হচ্ছে এই খনিজ মল এবং বিগালক মিলে যেটা হয় সেটা হচ্ছে ধাতু মল। আচ্ছা, বিগালক কই, এই যে ভাই বিগালক, বিগালক এই যে SiO2 CaO এগুলো হচ্ছে বিগালক। আমার যে ময়লা আছে, আচ্ছা তোমাদের বাসায় যখন হচ্ছে কাপড় ধোয় তখন কি করে, একটা সাবান দেয় বা ডিটারজেন্ট দেয়, ডিটারজেন্ট কি করে ময়লাটাকে বের করে নিয়ে আসে, বিগালক হচ্ছে ডিটারজেন্ট। বুঝতে পারছো, আমাদের যে এটা হচ্ছে ইয়ে খনিজের ডিটারজেন্ট আর কিছু না। খনিজের ডিটারজেন্ট কি জিনিস, এটা এটা হচ্ছে ক্ষারীয় খনিজ মলের মধ্যে অ্যাসিডীয় বিগালক দিব। আচ্ছা, বিগালক হচ্ছে ডিটারজেন্ট, এই যে কে সাব্বির মেবি না আচ্ছা এইটা হচ্ছে আমার ডিটারজেন্ট।
খনিজ থেকে ময়লা বের করে নিয়ে আসবে, শেষ। এবং যে ময়লাটা বের হবে সেই ময়লাটাকে বের হওয়ার পরে বিকালকের সাথে মিশে গেলে সেটাকে আমরা বলবো ধাতু মল। ধাতু মল কি ফেলে দিতে, হ্যাঁ ধাতু মল ফেলে দিতে হবে। এবং দেখো ধাতু ময়লাটা বের হয়ে আসছে, বাট ধাতু তো ধাতুর মতো রয়ে গেছে, তাহলে ধাতু যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ভালো ধাতু, মানে একদম। তো শিওর এই লাইনটা বুঝতে পারছি ভাই? এই যে তাহলে হচ্ছে আমাদের ধাতু বিশুদ্ধকরণের জন্য বিগালোক যোগ করতেছি, বিগালোক যোগ করার কারণে আমার ধাতুমল আকারে বের হয়ে যাচ্ছে, এবং ধাতুমল আকারে বের হয়ে যাওয়ার কারণে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ভালো ধাতু। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটাও শেষ, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তো ধাতু বিশুদ্ধীকরণ, আচ্ছা আগেটাও ধাতু বিশুদ্ধীকরণ ছিল, তো এখন আমরা আরেকটা স্টেপ করব ধাতু বিশুদ্ধীকরণের, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এখন ব্রেক দেওয়ার কিছু নেই, আমাদের ক্লাসই শেষ হয়ে গেছে। তো এই পদ্ধতির নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তো আমরা নর্মালি যে কাজটা করতেছিলাম, যদি তুমি হচ্ছে বিগালোক দিয়ে, ধরো তুমি কপার পরিষ্কার করতেছো, তুমি যদি বিগালোক ইউজ করো কপারটা আসলে 98% পর্যন্ত পরিষ্কার হবে, কিন্তু আমাদের তো আরো পরিষ্কার কপার লাগবে, ধরো 99.99%। আমাদের এত পরিষ্কার কপার লাগবে, এত পরিষ্কার কপার আমরা কোনো জায়গা থেকেই পাবো না, এত পরিষ্কার কপার আমরা কোনো জায়গা থেকেই পাবো না ওই বিগালোক দিলে। তো আমরা কি করব, আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দিয়ে 99.99% কপার বের করব। আচ্ছা ভাই 100% পিওর আসলে হয় না। আচ্ছা, তো আমি চ্যাট বক্সটা আবার একটু মিউট করতেছি আমার জন্য, তোমরা এখন কেউ চ্যাট বক্সে মেসেজ দিও না, ঠিক আছে? তো দেখো আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধ করার জন্য কি করা হয়। ফার্স্টে আমরা হচ্ছে দুইটা দ্বন্দ্ব নেই। এই যে দ্বন্দ্বটা গোলাপি কালার তোমরা যেটা দেখতে পাচ্ছ, গাঢ় গোলাপি চিকন, চিকনটা হচ্ছে পরিষ্কার কপার, দেখো পিওর কপার লেখাই আছে, পিওর কপার ক্যাথোড। এইটা থাকবে হচ্ছে একটা পরিষ্কার কপার, অনেক চিকন। এবং এই যে এইটা হচ্ছে ইমপিওর, মানে অপরিষ্কার কপার, মানে হচ্ছে কি আমরা যে কপারটাকে পরিষ্কার করতে চাচ্ছি, আমার মতে যেখানে হচ্ছে ময়লা আছে এটাকে আমরা আরো পরিষ্কার করব, তো এইটার অনেক বড় একটা দ্বন্দ্ব নিব। আচ্ছা, এরপর আমরা কি করব, একটা ব্যাটারি নিব, এখানে একটা ব্যাটারি, এই ব্যাটারিটার প্লাস প্রান্ত, আচ্ছা এখানে সবাই কোশ্চেন করে এই ভি দিয়ে কি বোঝায় ভাইয়া, প্লাস ভিই অথবা মাইনাস ভিই, এগুলো দিয়ে আসলে হচ্ছে আমার চার্জ বোঝায়। তো প্লাস মানে প্লাস, মাইনাস মানে মাইনাস, তো শুধু প্লাস লিখলে দেখতে খারাপ দেখায়, তো আমরা কি করি, আমরা প্লাস ভিই লিখি অথবা মাইনাস ভিই লিখি, আর কিছু না। এইটা না কেউ কোনো কোশ্চেন করবে না, প্লাস ভিই কি মাইনাস ভিই কি। আচ্ছা, তাহলে দেখো ইম্পিওর কপার অ্যানোড, আচ্ছা এই যে দেখো পজিটিভের সাথে আমি যখন দিলাম, এটা কিন্তু আমার তড়িৎ বিশ্লেষ্য, আবারও বলতেছি এটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য কোষ। তোমরা চ্যাপ্টার 8 এ পড়েছো, তড়িৎ বিশ্লেষ্য কোষে একটা ব্যাটারি থাকে, ব্যাটারির প্লাস প্রান্তে যে থাকবে তাকে আমরা নাম দেব অ্যানোড এবং সেটা হবে পজিটিভ, ব্যাটারির মাইনাস প্রান্তে যে থাকবে তাকে আমরা নাম দেব ক্যাথোড এবং সেটা হবে নেগেটিভ। তাহলে দেখো তো আমার ইমপিওর যে কপার ছিল সেটা হয়ে যাবে পজিটিভ, এবং যেটা হচ্ছে পিওর কপার সেটা হয়ে যাবে নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা গেল আমার সেটআপ। সেটআপটা সবাই যদি বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা পরেরটা যাব। আমি রিপিট করব, তো এখন কেউ ভয় পেও না, আমি রিপিট করব। তাহলে দেখো এই যে দেখো এখন যখন আমরা হচ্ছে সেটআপ কমপ্লিট, যখন আমি কারেন্ট অন করে দেব, মানে ব্যাটারিটা যখন আমি অন করে দিব, তখন কি হবে, তখন হবে কি এই যে ইমপিওর যে এখানে কপার ছিল না, এখান থেকে কপার গুলো ইলেকট্রন ত্যাগ করবে। অ্যানোড, অ্যানোডে কি করবে, অ্যানোডে হচ্ছে কপার যে ছিল ও করবে কি ইলেকট্রন ত্যাগ করবে, ও হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে ও হয়ে যাবে Cu2+। এখন দেখো Cu2+ ত্যাগ করার কারণে ও হচ্ছে এই দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে দেখো দ্রবণে কি ছিল, কপার সালফেট, দ্রবণে ছিল কপার সালফেট, তো সেখানে আমার কপার আয়ন ছিল, তো ও করবে কি কপার এখানে দ্রবীভূত হয়ে যাবে। তারপর কি হবে, ক্যাথোডে এই দ্রবণ থেকে একটা কপার আয়ন চলে যাবে, কপার আয়ন মানে কি Cu2+। কপার আয়ন চলে গিয়ে এই যে দেখো দুটো ইলেকট্রন আমি এখানে ত্যাগ করছিলাম, তাহলে এখানে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, সেই দুটো ইলেকট্রন ও গ্রহণ করবে, তো গ্রহণ করার পরে আবার কপার ধাতু পাবে। তাহলে দেখো একদিকে কপার ভাঙতেছে, একদিকে কপার ভাঙতেছে আস্তে আস্তে, আর একদিকে কপার তৈরি হচ্ছে আস্তে আস্তে। তাহলে এখন সবার কোশ্চেন হতে পারে, ভাই এই ভাঙা করার মাঝখানে আমার লাভটা হলো কোথায়? লাভটা হচ্ছে যখন ও ভাঙবে, এই পার্টটা যখন ভাঙবে, তখন যা যা ময়লা ছিল, এই পার্টটা যখন ভাঙবে তখন আমার যা যা ময়লা ছিল ময়লাগুলো এই দ্রবণে রয়ে গেছে, ময়লাগুলো আর এখানে যেতে পারবে না, ময়লাগুলো এই পিওরের মধ্যে আর আসতে পারবে না, ময়লাগুলো দ্রবণেই রয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে আমরা কি কপার সালফাইডই নিব নাকি অন্য কিছু নিতে পারবো? ভাইয়া কপারের যে কোনো লবণ, কপারের যে কোনো লবণ, তুমি সালফেট নিতে পারো, অন্য যে কোনো লবণ নিতে পারো, বাট কপারের যে কোনো লবণ নিতে হবে। তুমি যদি কপারের জায়গায় অন্য কোনো কিছু নিয়ে আসো তাহলে এইখানে কপারের সাথে ওইগুলো অ্যাড হয়ে যাবে। তো মোটামুটি এটি হচ্ছে আমাদের সামারি। তো এখন আমি একটু চ্যাটটা দেখতে অন করতেছি, আবার দেখি তোমাদের কোশ্চেন গুলো কি কি কোশ্চেন আসছে।
আচ্ছা একটু হ্যাং হয়েছে আমার, 1 সেকেন্ড টাইম দাও আমাকে। আচ্ছা, তো ভাই পিওর কপার কোথায় পেলো? আচ্ছা এটা ভালো কোশ্চেন, আমি অ্যান্সার দিচ্ছি। ভাই এটা আসলে 100% হয় না, 99.99% পরিষ্কার হয়। কখনোই আসলে আমরা 100% পিওর কিছুই পাই না। আচ্ছা, ক্যাথোডে যে কপারটা ইউজ করলো সেই কপারটা কই থেকে আসলো? ভাইয়া বিজ্ঞানের কোর্স থেকে একটু একটু করে পরিষ্কার করছে, অল্প অল্প করে পরিষ্কার করে ফার্স্টে হচ্ছে অনেক অনেক বিশুদ্ধ একটা জিনিস নিয়ে আসছে, তারপর করছে কি সেটা থেকে আরো বেশি বেশি করা শুরু করছে। আচ্ছা, এইটা তো তোমরা তোমরা মনে রাখতে পারো কিভাবে জানো? তোমরা যখন হচ্ছে দই বানাইতে দেখছো না বাসায়, দই বানানোর জন্য করে কি দুধের মধ্যে 1 ফোঁটা দই দিয়ে দেয়, সারা রাত সেই দুধটা দই হয়ে যায়। তোমরা এটা সবাই জানো আশা করি। সেটা হচ্ছে দুধের মধ্যে যদি 1 ফোঁটা দই দিয়ে দিই, সারা রাতের ব্যবধানে পুরোটা দই হয়ে যাবে। এখন কি তোমরা কোশ্চেন করো ভাইয়া ওই 1 ফোঁটা দই কই থেকে আসলো? তো ওই ওই 1 ফোঁটা দই ফার্স্ট হচ্ছে তৈরি করা হয়েছিল কোনোভাবে, তারপরে হচ্ছে আমরা বাকি দইগুলো বানাতে পারছি। তো সেম ভাবে আমরা এই যে অল্প একটু পরিমাণ পিওর কপার বানাবো, তারপরে সেটা থেকে আমরা বাকিগুলো বের করে ফেলতে পারবো। আচ্ছা ভাই রিক্যাপ একটু আমি সামারাইজ করে দিব, কোনো সমস্যা নেই। অপূর্ব তোমার মেসেজ তো আসতেছে। ভাইয়া কত টাইম লাগে? ভাইয়া টাইমটা, এটা ভাই আমি আসলে প্র্যাকটিক্যালি করে দেখিনি, আমি সব থিওরিটিক্যালি এটা পড়েছি, এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখিনি, তো এটা আসলে বলতে পারতেছি না। আচ্ছা, কি একজন বলতেছো ভাই আমার স্ক্রিন কালো হয়ে গেছিল? ভাই স্ক্রিন কালো হয়নি, তোমার নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছিল। তো তুমি যে পার্টটা মিস করেছো সেই পুরো পার্টটা তো আর বলা সম্ভব না, তুমি একটু ভিডিওটা দেখে নিও। তুমি যে টাইমগুলো মিস করেছো সেই পার্টগুলো একটু ভিডিও দেখে নিও, কারণ পুরোটা আসলে রিপিট করা সম্ভব না, আজকে সিলেবাসটা অনেক বড়। এখনো কিন্তু আমাদের পড়া শেষ হয়নি, এখনো কিছু পড়া বাকি আছে। আচ্ছা আচ্ছা, তো আমি হচ্ছে এখন আবার হচ্ছে একটু রিক্যাপ করে দিই। তো রিক্যাপ একটু সামারাইজ করে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, আচ্ছা, তো দেখো আমরা যে কপার গুলো নর্মালি যে আগের যদি বিগালোক যোগ করে কপার পাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে 98%। কিন্তু আমাদের যদি আরো বিশুদ্ধ কপার লাগে, সাপোজ 99.99%, তাহলে আমরা কি করব? আমরা এরকম একটা প্রসেস ইউজ করব, এটাকে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা হচ্ছে দুইটা পার্ট নিব, একটা হবে অ্যানোড, একটা হবে ক্যাথোড। অ্যানোডটা হবে হচ্ছে অবিশুদ্ধ কপারের এবং ক্যাথোডটা হবে বিশুদ্ধ কপারের। এবং অ্যানোড ক্যাথোড কিভাবে বানাবো? একটা ব্যাটারির সাথে কানেক্ট করবে এবং হবে। যারা কেউ কারো যদি একটু বুঝতে সমস্যা হয়, তোমরা একটু চ্যাপ্টার 8 পড়ে নিবা, তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় সেটা একটু দেখে নিবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি ভুলে গিয়ে থাকো, কারণ তড়িৎ বিশ্লেষণ পড়েছে অ্যাটলিস্ট 3 মাস আগে, তো একটু জাস্ট ওটা দেখে নিও তাহলেই হবে। আচ্ছা, তো আমরা করবো কি, পিওর কপারকে ক্যাথোডে দিব আর ইমপিওর কপারকে অ্যানোডে দিব। তো দেখো আমার কি হবে, ইমপিওর কপারটা সেখান থেকে হচ্ছে যে ব্যাটারি প্লাসে, তো ও করবে কি ইলেকট্রন গুলো ছেড়ে দিবে। এই যে দেখো কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়ন তৈরি করতেছে। তো কপার আয়ন তৈরি করে এই দ্রবণে ও দ্রবীভূত হয়ে গেছে। তো ও দ্রবণে দ্রবীভূত হওয়ার পরে আবার করবে কি, ক্যাথোডে এই দ্রবণ থেকে আবার ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডে যে দেখো দুইটা CO2+, আর এই যে দেখো যে ইলেকট্রন দুটো কপার ত্যাগ করেছিল, সেই ইলেকট্রন দুটোই আবার এই সাইডে আসার পরে দেখো ইলেকট্রনটা তাহলে এইভাবে চলে আসছে। ইলেকট্রনটা ইলেকট্রনটা আসার পরে কপার আবার এখানে এসে, এই যে কপার 2+ আয়নটা এখানে এসে আবার ইলেকট্রন নিয়ে কপার তৈরি করে ফেলছে। তো আমার এই প্রসেসের লাভটা কি হলো? কারণ আমি কপার থেকে তো কপারই পেলাম। হ্যাঁ ভাইয়া কপার থেকে কপার পাচ্ছি, কিন্তু আমার যেখানে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো দ্রবণে মিশে গেছে, ময়লাগুলো নিচে তলানি পড়ে গেছে। ময়লাগুলো আমার আর এখানে যাবে না, ময়লাগুলো এখানে গিয়ে আমার আর কোনো করবে না, মানে ইমপিওর থাকলো না। আর এখানে কপার সালফেট লিখেছি আমি, বাট তোমরা কপার সালফেটের জায়গায় কপারের অন্য যে কোনো লবণ ইউজ করতে পারবা, কপারেরই অন্য যে কোনো লবণ ইউজ করতে পারবা। আচ্ছা, তাহলে আমার এই পেজটা শেষ, এই স্লাইডটা শেষ। এখন আমি আবার চ্যাট বক্সটা অন করলাম। কারো কি কোনো প্রবলেম আছে এখনো? তাহলে আমরা পরের স্লাইডে চলে যাব। দ্রবণে কি কি থাকে ভাই? দ্রবণটা হচ্ছে কপারের একটা লবণ থাকবে। এটা আমি বাসায় করছি। আচ্ছা, কে বাসায় করছে আমি বুঝতে পারতেছি না। এইটা আসলে বাসায় করা সহজ না। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে হাইপার লিঙ্ক। আচ্ছা, সবাই হাইপার লিঙ্ক না লাফায় আছে দেখে এখনো? তো এখানে একটা হাইপার লিঙ্ক আছে, তোমরা এটা হচ্ছে প্রায় 4.5 থেকে 5 মিনিট একটা ভিডিও, তো পুরোটা আসলে দেখানো সম্ভব না আমাদের ক্লাসে। তো তোমরা করবা কি, তোমাদের যখন পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমরা সেই পিডিএফ এ ক্লিক করবা, পিডিএফ এ গিয়ে সেই হাইপার লিঙ্কে ক্লিক করবা। আমি আবার বলতেছি, হাইপার লিঙ্ক নিয়ে যাদের প্যারা, হাইপার লিঙ্কটা হচ্ছে
অর্ক ভাই আছেন? অর্ক ভাই, অর্ক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? অর্ক ভাই কি আমাকে শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হাতে শুনতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমার হ্যাঁ, মাইক্রোফোনটা অফ ছিল তো এই জন্য শুনতে আচ্ছা আচ্ছা পাইনি, আচ্ছা। বলো। ভাই আমি কি মাঝখানে মানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? না না, আমার কথা হচ্ছে, শোনা গিয়েছে, কথা আচ্ছা শোনা আচ্ছা, আমার গিয়েছে। হচ্ছে স্ক্রিন হ্যাং করতেছে বারবার, ওরা এত আচ্ছা চ্যাটে তুমি ইয়ে মেসেজ করো দেয়, যে, স্ক্রিন হ্যাং আচ্ছা করে। একটা কাজ করো যে তুমি আপাতত চ্যাট বক্সটা অফ রাখো। চ্যাট বক্সটা অফ রাখলে তাহলে আর স্ক্রিন হ্যাং করবে না, কারণ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পার্টিসিপেন্ট অনেক পারছি। বেশি তো এই জন্য হ্যাং করতেছে। হ্যাঁ, আমি ওই কারণে এই চ্যাট বক্স অফ রাখি বেশিরভাগ টাইমে, তো এখনো জাস্ট অন করেছি ওদের মেসেজ দেখতে, তো এখন আবার হ্যাং করে গেছে। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে এই স্লাইডটা এখানেই শেষ। আর এই যে দেখো তোমাদের এখানে হাইপার লিঙ্কটা আছে, হাইপার লিঙ্কটা হচ্ছে তোমরা জাস্ট ক্লিক করলে পেয়ে যাবা, পিডিএফ থেকে ক্লিক করলেই পেয়ে যাবা। এখন একটা পোল কোশ্চেন দিয়েছি, তোমরা একটু ভাইয়া চ্যাট বক্সে দাও, পোল কোশ্চেনটা একটু চ্যাট বক্সে দাও, কারণ আমাদের পোলটা আজকে একটু ঠিক করা হয়নি, তো পোলে একটু সমস্যা হয়েছে। তোমরা চ্যাট বক্সে অ্যান্সার গুলো দাও। অবিশুদ্ধ কপারকে কি হিসেবে ব্যবহার করা হয়, অ্যানোড না ক্যাথোড? অবিশুদ্ধ কপারকে কি হিসেবে ব্যবহার করা হয়? আচ্ছা ভাই, স্পিড আসলে বেশি তো ভিডিও দেখানো এখন যাবে না, ভিডিওগুলো তোমার বাসায় দেখে নিবা। আমি যা পড়াইছি তাই বলছে, প্রথম নতুন কিছু বানায়ও বলে নাই, আবার আমাকে আমার বলার কিছু বাদও দেয় নাই। তো তোমরা ভিডিওটা বাসায় দেখে নিবা, পিডিএফটা আমি এখনই দিয়ে দিব আপলোড, তো তোমরা যখনই পেয়ে যাবা পিডিএফটা দেখে নিবা, পিডিএফ থেকে লিংকে গিয়ে। আচ্ছা, সবাই হচ্ছে অবিশুদ্ধ কপারকে অ্যানোড হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা একটু আবার আগের স্লাইডে যাই। এই যে দেখো, পিওর কপার ক্যাথোড, ইমপিওর কপার হচ্ছে অ্যানোড। তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্রথমটা, অবিশুদ্ধ কপারকে অ্যানোড হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, এই পর্যন্ত যা পড়লাম, আমাদের মোটামুটি ধাতুকে আমরা এখন বের করে নিয়ে আসতে পারছি, আকরিক থেকে আমরা এখন ধাতুকে বের করে নিয়ে আসতে পারছি। তো আমাদের মোটামুটি যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগুলো এখন সফল। তো এখন আমরা এই পেজটা আবার আকরিক নামে কেন দিছি? কারণ ভাইয়া, এই পেজে যে ধাতু এবং যে আকরিক গুলো আছে, এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমাদের এই পেজে যে ধাতু এবং আকরিক গুলো আছে, এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো এইখানে হচ্ছে তোমাদের দীপ্র ভাইয়া অনেক সুন্দর করে এই স্লাইডটা বানাইছেন। এই পেজটা সবগুলোর হচ্ছে ছবি দেওয়া হয়েছে, এই পেজে সবগুলোর ছবি দেওয়া আছে। তো দেখো, এটা হচ্ছে সিরিয়ালি, যেমন ফার্স্টটা হচ্ছে HGS, তারপর এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ZNS। তো এইভাবে আগাবে এই 9টা। তো আমি সবগুলো নাম দিয়ে দিচ্ছি না। তো তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই ধাতু কোন আকরিকে পাওয়া যায় এইটা মাস্ট মুখস্থ করতে হবে। কোন ধাতু কোন আকরিকে পাওয়া যায় এটা মাস্ট মুখস্থ করতে হবে, কেননা বুয়েটের ভর্তি পরীক্ষায় এই কোশ্চেন গুলো হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টপিকটা ইন্টারমিডিয়েটে নেই। তো বুয়েটের ভর্তি পরীক্ষায় হচ্ছে গ্যালেনাটা কয়েকবার আসছে, তারপরে হচ্ছে এই হেমাটাইট দিয়ে কোশ্চেন আসছে। তো এইগুলো যদি তোমরা মুখস্থ না রাখো, তাহলে যেটা হবে, ইন্টারে তো এগুলো আর পড়বা না। তো তোমরা কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষা যে হাই হুতাশ করবা যে কেন তুমি 9-10-এ এই টপিকটা পড়ো নাই, 9-10 টপিকটা পড়লে তোমার বুয়েটের ভর্তি পরীক্ষা তুমি একটা নাম্বার হলো পেয়ে যেতে। তো অ্যাডমিশনে এই প্রশ্নগুলো আসে, এগুলো হচ্ছে অ্যাডমিশনে আসে, বুয়েট অ্যাডমিশন বলো আর যে কোনো অ্যাডমিশন বলো, এই কোশ্চেন গুলো আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের বইয়ে নেই। তো তোমরা যদি এখনই নোট করে পড়ে না ফেলো, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, অ্যাডমিশন পরীক্ষা হলে গিয়ে কিন্তু কিছু পারবে না। তো এখানে হচ্ছে স্লাইড গুলো, মানে কি বলে এটাকে, সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। তো এই চিত্রগুলো আসলে লাগবে না, চিত্রগুলো হচ্ছে আমাদের দীপ্র ভাই অনেক কষ্ট করে দিয়েছেন তোমাদের জাস্ট দেখানোর জন্য, আকরিক কোনটা দেখতে কেমন, আর কিছুই না। তো তোমরা জাস্ট দেখে নিতে পারো, বাট এই পার্টটা মাস্ট মুখস্থ করবে। এবং নেক্সট ক্লাস যেই নিক না কেন, যদি আমি থাকি তাহলে আমি অবশ্যই তোমাদের কোশ্চেন করব। নেক্সট ক্লাস আমি তোমাদের কোশ্চেন করব কোন ধাতুর আকরিক কি, কোন আকরিকে কোন ধাতু থাকে, এইভাবে আমি তোমাদের নেক্সট ক্লাসে কোশ্চেন করব। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে তোমরা পড়বা। ঠিক আছে ভাই, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক হিসেবে এটা মুখস্থ করে ফেলবা। নেক্সট ক্লাসে যদি আমি থাকি আমি তোমাদের কোশ্চেন করব। আচ্ছা, তাহলে এই পেজটা পুরোটা মুখস্থ। এইবার আসো আমাদের আজকের লাস্ট স্লাইড। তো এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, স্লাইডটা হচ্ছে নির্বাচিত সংকর ধাতু। আচ্ছা, সংকর মানে কি? সংকর মানে হচ্ছে মিক্স, সংকর মানে হচ্ছে মিক্স, মিক্স মানে কি একটা না কয়েকটা থাকে, সংকর মানে হচ্ছে মিক্স, একটা না কয়েকটা থাকবে। তো এই ধাতু সংকরে আমরা দেখো, আমাদের হচ্ছে যেটা হয়, আমরা যদি নর্মাল লোহা ইউজ করি, লোহাটা কিন্তু ক্ষয় হয়ে যায়, যেটা হচ্ছে মরিচা পড়ে, মরিচা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো লোহাগুলো ক্ষয় হয়ে যায়, তারপর অনেক সময় দেখা যায় শক্ত থাকে না, তারপর হচ্ছে এক একটার এক এক রকম সমস্যা থাকে। তোমরা জাস্ট একটা জিনিস আমার কথাটা বোঝার চেষ্টা করো, পর্যায় সারণীতে মৌল হচ্ছে 118টা। তো 118টার মধ্যে ধাতু কয়টা? ধাতু হচ্ছে 60টার মতো, অল্প। তো এই অল্প কয়টাতে কিন্তু আমাদের সব কাজ করা সম্ভব হয় না।
এই কারণে আমরা করি কি, আমরা সংকর ধাতু তৈরি করি এবং এই সংকর ধাতু ব্যবহার করি। সংকর ধাতু যে তৈরি করতেছি, এই সংকর ধাতুগুলো কিভাবে তৈরি করা হয়, এই যে দেখো, স্টিলে করি কি আমরা লোহা দেই 99% আর কার্বন দেই 1%। এই 1% কার্বনের কারণে দেখা যায় কি আমার স্টিলটা হচ্ছে অনেক বেশি শক্ত হয়ে গেছে। এই 1% কার্বনের কারণেই আমার মানে অনেকগুলো নতুন বৈশিষ্ট্য পেয়ে গেছি আমি। এবার দেখো এই স্টিলের ব্যবহার কি, রেলের চাকা, ইঞ্জিন, জাহাজ, অনেক কাজে ইউজ করা হয়। স্টিলের আগে তাহলে কি করা হতো, স্টিলের আগে এখানে সরাসরি লোহা ইউজ করা হতো, কিন্তু লোহা ক্ষয় হয়ে যেত। আচ্ছা, এরপর দেখো মরিচাবিহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল। তো এই যে দেখো পার্সেন্টেজ গুলো লেখা আছে, তোমাদের অবশ্যই এটা মুখস্থ করতে হবে এবং এই পার্টটা একটু জাস্ট হলো দেখে নিতে হবে যে কোনটা কি কাজে ইউজ করা হয়। এখন দেখো পিতল, ব্রাশ আর কাঁসা বা ব্রোঞ্জ, এই দুটো দেখো দুটোই হচ্ছে কপার আর জিঙ্ক, এটা হচ্ছে কপার আর টিন। তাহলে দেখো তুমি আর পার্সেন্টেজ গুলো অবশ্যই মুখস্থ করবা। এখন এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডুরালোমিন। আবারও বলতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডুরালোমিন। ডুরালোমিনের ব্যবহার দেখো জাহাজের বডি, বাইসাইকেলের পার্টস। তো এখন কি আমাকে কেউ বলতে পারো ডুরালোমিন তাহলে একটা মেইন বৈশিষ্ট্য কি? ডুরালোমিন যদি উড়োজাহাজের বডি অথবা বাইসাইকেলের পার্টস ইউজ করা হয়, তাহলে কি কেউ বলতে পারবা ডুরালোমিনের একটা বৈশিষ্ট্য? এখানেই হিন্ট দেওয়া আছে এই দুটো পয়েন্টে। ডুরালোমিন অনেক পাতলা হয়, ডুরালোমিন অনেক হালকা হয়। হ্যাঁ, এই যে সবাই দিয়ে দিছো, ডুরালোমিন অনেক হালকা হয়, এত হালকা যেটাতে আমরা উড়োজাহাজ মানে আকাশে উঠতেও পারতেছি। তাহলে দেখো ডুরালোমিনের মেইন উপাদান কি? মেইন উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও লোহা 1%। আচ্ছা, তো এইটা অবশ্যই মুখস্থ করবা। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ভালো অ্যান্সার দিছে, স্ট্রং বাট লাইট, মানে এটা শক্ত কিন্তু অনেক পাতলা। তাহলে আমরা সরাসরি অ্যালুমিনিয়াম ইউজ করি নাই কেন? কারণ সরাসরি অ্যালুমিনিয়ামের চেয়ে ডুরালোমিনটা শক্তও হয় আবার হালকাও হয়। না না, মরিচা পড়ে না ভাই, মরিচা পড়ে না। আচ্ছা, এরপর আসা হচ্ছে ক্যারেট, ক্যারেটের স্বর্ণ। তো স্বর্ণর ক্ষেত্রে যে জিনিসটা দেখো, 24 ক্যারেটে আমরা 100% স্বর্ণ থাকি। তো যে জিনিসটা হয়, এই 24 ক্যারেটে 100% স্বর্ণ থাকলেও এই 100% হচ্ছে তোমাদের যখন আমি থাকবো তখন অনেক নরম হয়ে যাবে, স্বর্ণটা অনেক শক্ত থাকে না। তো তোমরা যদি হচ্ছে লাইক কোনো জিনিস বানাও, সেটা নরম হয়ে যাবে, সেটা তুমি চাইলে হাত দিয়ে চাপায় ফেলতে পারবা যদি 24 ক্যারেটের পিওর স্বর্ণ থাকে। এই কারণে আমরা করি কি 22 ক্যারেট অথবা 21 ক্যারেট ইউজ করি। এখন দেখো 22 ক্যারেট স্বর্ণের পার্সেন্টেজ কত? 91.67। তো এইটা আর 21 ক্যারেট হচ্ছে 87.5। এইটা মুখস্থ করার চেয়ে তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো। দেখো 22 ক্যারেট কি জানো? এই যে 22/24 গুণ 100। তাহলে তুমি 22 ক্যারেটে গোল্ডের পার্সেন্টেজটা বের করে ফেলতে পারবা 91.67। দেখো 24 ক্যারেট হচ্ছে আমাদের ফুল, তাহলে 22 ক্যারেটে কতটুকু হবে? 22/24 গুণ 100%, এই যে এত পার্সেন্ট। তো এটার মুখস্থ করা দরকার নেই। 21 ক্যারেটও সেম ভাবে 21/24 গুণ 100 পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। আর ক্যারেট যেটা আমরা স্বর্ণের ক্ষেত্রে ক্যারেট ইউজ করি, এটা হচ্ছে ঐতিহাসিকভাবে ইউজ করা হয়, গোল্ডের ক্ষেত্রে ক্যারেট, এবং এই ক্যারেট দিয়ে এটা ইউজ করা হয়। তো এখানে একটা পার্ট আছে যেটা হচ্ছে ডেন্টিস্ট্রি, এইটা নিয়ে অনেক কোশ্চেন আসবে। বাট ডেন্টিস্ট্রি হচ্ছে ডেন্টিস্টদের কাজ, যেটা সেটাই, আর কিছু না। তো তোমরা অনেকেই দেখছো সেটা হচ্ছে দাঁতের, অনেকে দাঁত পড়ে গেলে অনেকে গোল্ড টিথ লাগায়, ওইটি, আর কিছু না। তো মুদ্রা ইলেকট্রনিক সংযোগ। তো এই ছিল হচ্ছে আজকের চ্যাপ্টার। আচ্ছা, অনন্য তুমি যেটা লেখছো ক্যারট, সেটা মানে গাজর, ওই ক্যারট আর এই ক্যারট এক না। আচ্ছা, আর ইলেকট্রনিক সংযোগে হচ্ছে অনেক সময় হচ্ছে গোল্ড ইউজ করা হয়, সেটা অনেক বেশি সেফার, বাট অনেক কস্ট পড়ে যায়, এই কারণে আমরা এটা প্র্যাকটিক্যালি ইউজ করি না। আচ্ছা, ক্যারেটটা হচ্ছে গোল্ডের বিশুদ্ধতা মাপার একক, ক্যারেট আর কিছুই না। গোল্ডের বিশুদ্ধতা মাপার জন্য ক্যারেট ইউজ করা হয়। 34 ক্যারেট পসিবল না, 24 ক্যারেটের উপরে পসিবল না। 24 ক্যারেট মানেই 100%, 24 ক্যারেট মানেই 100%। তো 24-এর উপরে পসিবল না। 24-এর নিচে 22 ক্যারেট হয় যদি গোল্ডের পার্সেন্টেজ হয় 91.67%। আর এই পার্সেন্টেজটা কিভাবে বের করবে? এই যেভাবে বের করে ফেলতে পারবা, 22/24 গুণ 100, তাহলে তুমি পার্সেন্টেজটা বের করে ফেলতে পারবা, গোল্ডের পার্সেন্টেজ বের করে ফেলতে পারবে এখানে। আচ্ছা, এই ফুল পেজ কি মেমোরাইজ করা লাগবে? ভাইয়া এই যে ধাতুর সংকর আর উপাদানের সংযুক্তি মাস্ট মুখস্থ করা লাগবে। ব্যবহারটা রিডিং পড়ে যাবা অ্যাটলিস্ট, ব্যবহারটা অ্যাটলিস্ট রিডিং পড়ে যাবা। তবে আগের যে স্লাইড ছিল আকরিকের, এই ধাতু এবং আকরিক মাস্ট মুখস্থ করা লাগবে। নেক্সট ক্লাসে এখান থেকে কোশ্চেন করা হবে। আচ্ছা, সামি যে কোশ্চেন করছো হোয়াট ইজ কার্বন ফাইবার, কার্বন ফাইবার ধাতু, এই আজকের টপিক না, কারণ কার্বন ফাইবার আসলে ধাতু না, তো এটা আজকের টপিক না। আচ্ছা, 23 ক্যারেট নাই না ভাই, 23 ক্যারেট আমরা নরমালি ইউজ করি না। ভাই কপারের পার্সেন্টেজ নাই কেন? ভাই কোন জায়গায় কপারের পার্সেন্টেজ নাই? সব জায়গায় কপারের পার্সেন্টেজ দেওয়া আছে। এই যে দেখো কপার, এই যে পিতলে কপার 65, কাঁসাতে কপার 90, তো দেওয়া আছে এগুলো। ও আচ্ছা, গোল্ডের ক্ষেত্রে কপার ও অন্যান্য ধাতু সবকিছু মিলেই যত পার্সেন্ট থাকবে এটা বলা আছে, এটা দেওয়া আছে, সবকিছু মিলে হয়। ভাই 23 ক্যারেট হয় না কেন? এটা আমি জানি না।
এটা হচ্ছে স্বর্ণ স্বর্ণ নিয়ে যারা কাজ করেন তারা জানবেন। আমি তো ভাই ছোটখাটো জাস্ট কেমিস্ট্রি পারি, আর কিছু তো পারি না। আচ্ছা ভাই, আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। এখন অর্ক ভাই আছেন? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হাসিব, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে আপনি কি কিছু বলবেন? হ্যাঁ আচ্ছা, দেখো তোমাদের সাথে যদি একটু কথা বলি, দুই একটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হলো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা দিয়ে আমি আর কি মানে কথাবার্তা বলা শেষ করে দিতে পারে। বাট তার আগে আর কি কয়েকটা বিষয় নিয়ে তোমাদের একটু একটু বলি। সেটা হলো ভাইয়া, খনিজ মল এটা কি কোথাও ব্যবহার হয়? মানে এই কয়টা কোশ্চেনই জাস্ট বাকি ছিল তোমাদের অ্যান্সার, লাইক এটা আমি সবগুলোতে অ্যান্সার দিয়ে দিই। এটা যে খনিজ মলটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি। অনেকে আবার বলে খনিজ মল থেকে আমার ধাতুকে কিন্তু আর আলাদা করার দরকার নেই, আমি আমার মেইন ধাতুটাকে পেয়েই গেছি। এখন মেইন ধাতুটাকে আমি পেয়ে গেছি, খুব ভালো কথা। বাট আমরা যে খনিজ মল পেয়ে গেছি, অনেক সময় রাস্তার যে পিচ, তারপরে আরো অনেক কিছু তৈরি করার সময় আমরা খনিজ মলটাকে ইউজ করতে পারি। তো ওটাকে মল কেন বলি, কেন খনিজ মল বলি, কেন ময়লা বলি? কারণ এটা আমাদের মেইন ধাতু না। মেইন ধাতু আমাদের দ্বারাই থাকবে, তারাই হলো অ্যাকচুয়ালি কি খনিজ মল। এটা একটা ভালো কোশ্চেন ছিল তোমাদের, মানে এটা আশা করি তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার। আর দুই নম্বর বিষয়টা হলো ভাইয়া, সক্রিয়তা সিরিজটা কি হিসাবে বানাইছে? যে একটা ধাতু আরেকটা ধাতুর চেয়ে কত দ্রুত বিক্রিয়া দেয় সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এটা বানানো হয়েছে। যেমন তোমরা একটু চিন্তা করে দেখো তো, যে আমরা কখনো কি কেউ লাইফে শুনছি যে পটাশিয়ামের নেকলেস হয়েছে, বা বলতো সোডিয়ামের নেকলেস, সোডিয়ামের কোনো গহনা বানানো হয়েছে, এরকম কি লাইফে কখনো শুনছি আমরা? অবভিয়াসলি শুনিনি, কারণ জিনিসটা পসিবল না। কেন পসিবল না বলতো? কারণ কি বলতো, যে আমাদের গোল্ড, সিলভার, প্লাটিনাম এগুলো সহজে কারোর সাথে রিয়াক্ট করে না। যার কারণে আমরা কি করতে পারি বলতো, যে ওদেরকে দিয়েই আমরা অলংকার বানাতে পারি। বাট যে আমাদের পটাশিয়াম, এটা পানির সাথে বিক্রিয়া করলে কি বিস্ফোরণ তৈরি হয়ে যায়। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করলে বিস্ফোরণ তৈরি হয়ে যায়। তো সেগুলো যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি অবভিয়াসলি কি আমরা কি তৈরি করতে পারবো না। এই জন্য তার রিঅ্যাক্টিভিটি কিরকম সেটার উপর ভিত্তি করে তোমাদের কি করা হয়েছে, যে আমরা বলতে পারি যে সেটার উপর ভিত্তি করে আমাদের শক্তি জিনিসটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর বাকি যারা কোশ্চেন করছিল, আই থিঙ্ক সবার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। সবাইকে প্রাইভেটলি কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। এন্ড হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে আমার পক্ষ থেকে, অ্যাকচুয়ালি এতটুকু। আর আরেকটা বিষয় যদি তোমরা তো বলি, যে তোমাদের বিশেষ করে চ্যাট বক্সে দুই একজন একটু আছে, তোমরা সবাই ভালো, তোমাদের ম্যাক্সিমাম 99.99% মানে যে আমরা বলতে পারি কি কপারের পার্সেন্টেজ কত বলতো, যে কপার পিওর যখন হয়েছিল কত 99.9%। তো তোমরা 99.9% তোমরা খুবই ভালো রেসপন্স করছো, ভেরি গুড। ঠিক আছে। বাট দুই একজনের যে রেসপন্স বলতে পারো, বা চ্যাট বক্সে শব্দ চয়ন, মানে কি ভাষা ইউজ করব, বা কিউএনডে বক্সে একই কোশ্চেন বারবার করা, এই টাইপের জিনিস একটু চলে আসছিল। এই জিনিসগুলো আমরা একটু এড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? মানে আমি কিন্তু তোমাদের কোশ্চেন না আসলে কিন্তু আমরা প্যারা খাই দিই, এই এরা কেউ কোশ্চেন করতেছে না, এরা কি বুঝতেছে অ্যাকচুয়ালি? বাট প্রবলেম হলো, তুমি একই কোশ্চেন বারবার কখনো এরপর থেকে একটু কিউএনডে বক্সে করো না, বা চ্যাট বক্সে করো না। তাহলে প্রবলেম কি হয়, তোমার জন্য অন্যদের কোশ্চেনটা দেখা যায় না। এছাড়া কিন্তু কোনো প্রবলেম না, মানে আমাদের জন্য কোনো প্রবলেম না, আমি একই কোশ্চেন ধরো তোমাকে বারবার রিপ্লাই দিতে পারবো। বাট তোমার জন্য যে অন্যদের কোশ্চেন গুলো দেখা যায় না, এটা একটা প্রবলেম। আর দুই নম্বর কথা হলো যে এই সময় যে তোমার চ্যাট বক্স কিন্তু সবাই দেখতেছে, মানে আমরা কিন্তু প্যানেলিস্টরা তোমার চ্যাট বক্সে দেখতেছি, মানে তুমি কি কি কমেন্ট গুলা করতেছো। তো অ্যাকচুয়ালি কি কমেন্ট করতেছো সেটা তুমি একটু বুঝে শুনে করো, যে এটা যদি তুমি সামনাসামনি বলতে পারতা, যদি সামনাসামনি বলার মতো হয়, দেন তুমি সেটা চ্যাট বক্সে লিখো, প্রবলেম নেই। ঠিক আছে। আর যেহেতু তোমরা তো খুব বেশি যে নতুন তাও না, তোমাদের সাথে এর আগে মনে হয় আমার ক্লাস নেওয়া হয়েছে, তো তোমরা তো একরকম আপনাদের কি বলা যায়। তো আশা করি আমি কি বুঝাতে চেয়েছি এটা সবাই বুঝেছি, এন্ড ক্লাসটাও সুন্দরভাবে করেছি। নেক্সট ইনস্টলে তোমাদের সাথে দেখা হবে, এন্ড টিল দেন আসিফ ভাইয়া, আপ টু হাসিব। আসিফ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই। ভাইয়া তাহলে আমরা দুই একজনে হ্যান্ড রেজ নেই ভাইয়া, আচ্ছা ভাই, হ্যান্ড রেজের কারো আগে কোনো আমি কিছু মতামত কথা নেই। বলবো। হ্যাঁ, হ্যান্ড রেজ নিব, আপনি ওদের আনমিউট করতে থাকেন, আমি কিছু কথা বলি। ভাই তোমরা যে চ্যাটে যে মেসেজ গুলো দাও না, এগুলো ভাই সব রেকর্ড হয়। আমাদের একটা ডকুমেন্ট মানে অডিও ফাইলে, কি বলে এটাকে, ডক ফাইলে সব থাকে, কে দিছে, তুমি কি প্যানেলিস্ট দিয়ে দিছো নাকি অল অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো, তুমি কি পার্সোনাল দিছো না কেন, হোস্ট সব পেয়ে যাবে। বুঝতে পারছো? রেকর্ড যেগুলো করা হয় সব থেকে যায়। তো তোমাদের মানে সব মেসেজই আসলে থেকে যায়। আর যারা হচ্ছে টানা এক মেসেজ জাস্ট কপি পেস্ট করে দিতে থাকো, তোমাদের জন্য আমার স্ক্রিনটা হ্যাং করে, আমি পড়াইতে যে হয়, আমার সমস্যা হয়। আজকে আমার অ্যাটলিস্ট 4-5 বার হ্যাং হয়েছে। তো এর কারণটা কি, কারণ একজনই কোশ্চেন টানার পর টানা দিতে থাকো, একটাই জাস্ট কমেন্ট মানে কপি পেস্ট করে এন্টার দিতে থাকো একটার পর একটা। তো এই কাজগুলো করলে ভাই আমার স্ক্রিন হ্যাং হয়ে যায় আর ঝামেলা হয়। আর নেক্সট টাইম কি বলে এটাকে, ক্লাস টাইমে কেউ হ্যান্ড রেজ করবে না। ক্লাস টাইম তবে হ্যান্ড রেজ আমরা নেই না কখনো। এবং তোমরা যারা পুরান স্টুডেন্ট তারা তো জানোই, আর যারা নতুন স্টুডেন্ট তাদেরও বলে দেওয়া হয়েছে যে ক্লাস টাইমে হ্যান্ড রেজ করবে না, তাহলে আমাদের স্ক্রিন হ্যাং করে। এইটুকুই। আর ভাইয়া আপনি তাহলেই করুন, কি বলে এটাকে, হ্যান্ড রেজ দিন এখন কয়েকটাকে। আর আচ্ছা, হ্যান্ড রেজ নেওয়ার আগে আমি আরেকটু বলি, যে সাকিব লাস্টে হলো 139,
যে ভাইয়া মানে তুমি, যে কি বলি, যে তুমি তো মানে এই যে তোমাকে উদ্দেশ্য করে আসলে বলছি, মানে তুমি যে শব্দ চয়নটা করছো চ্যাট বক্সে, এটা আসলে খুব খারাপ। এগুলো একটু ইউজ করার ক্ষেত্রে একটু সাবধান হয়েও, ঠিক আছে? এন্ড দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। আমি তো বলছি যে তোমরা সবাই ভালো, তোমাদের রেসপন্স আমি এর আগেও ভালো পাইছি। জাস্ট কথা হলো যে এই সময় কি করতেছো, যে মুখে ধরো তুমি একটা কথা ধুম করে মুখে আসলে বলে ফেলতে পারো, বাট তুমি চ্যাটেও সেটা লিখতেছো, তার মানে কি তোমার মুখে আসছে, মাথায় আসছে, দেন তুমি সেটা টাইপ করছো। তো আমরা যদি এখনই সংযত না হতে পারি, দেন আমাদের পুরো লাইফটাই তো রয়ে গেছে, তাই না? বলো বিষয়টা। তো অবভিয়াসলি কি করতেছে আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? এন্ড ঠিক আছে, মানে আমার ক্ষেত্রে যে কিছু বলার নেই। এন্ড ঠিক আছে, তাহলে আমি এখন হ্যান্ড রেজ দিই। অর্ক আচ্ছা ভাইয়া, ভাই, তাহলে হ্যান্ড রেজটা নেওয়া যেতে পারে। ভাই আপনি একটু স্টুডেন্টের মাইকটা অ্যালাউ করে দেন। আমার চ্যাট বক্সটা অনেক হ্যাং করছে ভাই, পিসিটা আমি করতে পারছি না। ভাই আমারও চ্যাট বক্স হ্যাং, আমি পোলে গেছি, পোলো হ্যাং করছে আমার। আচ্ছা, আমি আমি অ্যালাউ করে দিচ্ছি। আচ্ছা, মাহির, মাহির তুমি কোশ্চেন করতে পারো। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, ভাই EL3 সাথে Na3A অ্যালুমিনিয়াম F6 যোগ করলে ভাই মানে হচ্ছেটা কি এখানে, হ্যালো যে ভাই ধুম করে 2000 থেকে 1000 হয়ে যাচ্ছে গলনাঙ্ক। হ্যালো 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 মুক্ত ভাই, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হাসিব শুনতে পাচ্ছি, বলো। হ্যালো ভাইয়া, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো উম, ভাইয়া, কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাই কেউ আমি কি আমার শুনতে কথা পাচ্ছি শুনতে ভাই, আমার পাচ্ছেন? পিসিটা হ্যাং করছে আচ্ছা তো আচ্ছা আমি। আচ্ছা। হ্যাঁ জি ভাই, আমার পিসিটা হ্যাং করছে তো ভাই, আমি যার কারণে আমি স্টুডেন্টের অ্যালাউ দিতে পারছি না ভাই, ওদের পারমিশন ভাইয়া, দিতে পারছি না। আমার কথা কি আহ, শোনা যাচ্ছে? অর্ক ভাই দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যালাউ করে দিয়েছি। যে একজন কথা বলতেছে, যে আহ, একজন কোশ্চেন করেছে, হাসিব, যে আমাদের মাহির মাহির কোশ্চেন করতে, বুঝছো? মানে মাহিরকে অ্যালাউ করছি। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা ভাইয়া, এল হ্যাঁ হাসিব, তোমাকে আমি শুনতে পাচ্ছি, মানে তুমি মনে হয় আমার কথাটা শুনতে পাচ্ছিলে না, রাইট? হ্যালো। হ্যালো ভাইয়া, আপনাকে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ মাহির, তোমার প্রশ্ন কি ভাইয়া, তুমি প্রশ্ন করো ভাইয়া। ভাই Al2O3 এর সাথে যখন হচ্ছে Na3 অ্যালুমিনিয়াম F6 যোগ করা হচ্ছে ভাই, তখন এটা গলনাঙ্ক ভাই 2000 থেকে 1000 থেকে 800 হয়ে যাচ্ছে, কিন্তু ভাই কেন হচ্ছে এরকম? মানে এর প্রপার্টিসটা কি? অর্ক ভাইয়া আছেন? অর্ক ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, আমাকে কিন্তু শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তখন শোনা গেছিল না ভাই, এখন শোনা যাচ্ছে ভাইয়া। মাহির আচ্ছা আচ্ছা আচ্ছা। কোশ্চেনটা হ্যাঁ, আবার করো মাহিরের ভাইয়া। কোশ্চেনটা আমি শুনছি। আচ্ছা, মাহিরের কোশ্চেনটা আমি শুনছি। হাসিব মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কারণে, তাই না? আচ্ছা, আমি কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। আচ্ছা মাহির, বিষয়টা হলো এটা, যে আমরা বলি কি, যখন আমরা কোনো একটা মিশ্রণ ইউজ করি, মিশ্রণে আমাদের কখনোই কি আমাদের পিউরিটি থাকে না, বা বিশুদ্ধতা থাকে না। এন্ড যদি বিশুদ্ধতা যদি না থাকে, দেন আমাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে হলো দ্রাব্যতা, এই টাইপের যে টার্মস গুলা, মানে আমাদের যে ভৌত ধর্মগুলো আছে, এই ভৌত ধর্মগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়। এন্ড যে কারণে যদি আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি, মানে যে সোডিয়াম হেক্সাফ্লো অ্যালুমিনিয়াম যদি আমরা ইউজ করি, ক্রায়োলাইট ইউজ করি, দেন তখন কিন্তু সেটা পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড থাকতেছে না। সেটা আমাদের কি তৈরি হচ্ছে বলতো? সেটা হলো আমাদের অ্যাকচুয়ালি একটা মিশ্রণ তৈরি হচ্ছে। আর মিশ্রণের টেম্পারেচার কি হবে বলতো? আমাদের মিশ্রণের টেম্পারেচার বরাবরের মতোই কমে যাবে। দ্যাটস দ্য থিং। মাহির, বুঝছো? না, আর ভাইয়া এই যে এক্সট্রা জিনিসটা আমরা মিক্সড করতেছি Na3 অ্যালুমিনিয়াম F6, এটা কি ভাইয়া হিট কোনোভাবে সঞ্চার করে যে কমে যাচ্ছে? না না না, অ্যাকচুয়ালি বিষয় কি হয় জানো? যে এখন যখন বাইরে থেকে হিট দিচ্ছি, অ্যালুমিনিয়াম হেক্সাফ্লো অ্যালুমিনেট, সে নিজেও তোমার কি করতেছে, নিজেও গলতেছে। এখন নিজে গলার সাথে সাথে আরেকজনকে গলায় দেয়। দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, মিঠুন ভাইয়া, ওয়েলকাম। তোমার মাইক্রোফোনটা অন করা আছে, তুমি আনমিউট করে কথা বলতে পারো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাইয়া, যে কোশ্চেনটা হলো যে তড়িৎ বিশ্লেষণে পদ্ধতিতে যে ব্যাটারিটা ইউজ করেন তা কত ভোল্ট হতে পারে? আচ্ছা আচ্ছা, এটা কোনো ফিক্স না, বুঝছো? মানে এখন কথা, এখানে আমরা সরাসরি কিন্তু ব্যাটারি ইউজ করি না, সরাসরি আমরা ইলেকট্রিক কারেন্ট দিয়ে দিই। ইলেকট্রিক কারেন্ট দিলে 220 ভোল্ট, 220 ভোল্ট, 440 ভোল্ট, 1000 ভোল্ট, এরকম ভোল্ট চলে আসবে। আর তুমি যদি নর্মাল যে ল্যাবরেটরিতে করতে চাও, সেক্ষেত্রে 9 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, দ্যাট কাইন্ড অফ থিং ইউজ করা হয়। বুঝছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, হ্যাঁ। হাবিবা, তোমার মাইক্রোফোনটা অ্যালাউ করা আছে ভাই, তুমি আনমিউট করে কথা বলতে পারো।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, হাবিবা মনে হয় আবার মিউট হয়ে গেছে কোনো কারণে। আর রোজার মাইক্রোফোনটা অ্যালো করা আছে ভাইয়া, তুমি আনমিউট করে কথা বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ক্রায়োলাইট এটা কি পদার্থ? এটা অ্যাকচুয়ালি আলাদা কোনো পদার্থ না, এটা একটা এটা আমরা কি বলতে পারি, একটা যৌগ বা একটা কম্পাউন্ড, যে সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। এটা একটা যৌগ। এই যৌগটা যদি আমরা কোনো কিছুতে ইউজ করি তখন আমাদের কি হয়, টোটাল একটা মিশ্রণ তৈরি হয়। সেই মিশ্রণের গলনাঙ্ক কমাতে এটা অবদান রাখে। হ্যাঁ ভাইয়া, আর বুঝছো? হচ্ছে ওই ইলেকট্রোলাইসিসের যে রিঅ্যাকশনটা ওইটা একটু আবার একটু এক্সপ্লেন করলে বেটার হতো। আচ্ছা, ইলেকট্রোলাইসিসের রিঅ্যাকশনটা, ইলেকট্রোলাইসিসের বিষয়টা হলো এটা, যে ইলেকট্রোলাইসিসে আমরা কি করি বলতো, যে আমরা একটা ধাতু নেই, ধর আমি কপার অ্যানোড হিসেবে নিয়েছিলাম, হ্যাঁ। এবং কপারটারই আমি কি নিয়েছিলাম বলতো, দ্রবণ নিয়েছিলাম। সেটা কিন্তু কপারের দ্রবণই হতে হবে, কপার সালফেটের একটা সলিউশন আমরা নিয়েছিলাম। আর আমরা ক্যাথোডে কাকে নিয়েছিলাম, সেখানে আমাদের বিশুদ্ধ কপার আমি নিতে পারি। বিশুদ্ধ কপার বা সামান্য পরিমাণে নিলেই হবে। তাহলে কি হবে, যদি এখন এখন বাইরে থেকে ইলেকট্রিসিটি ফ্লো করি, দেন আমাদের অ্যানোড থেকে কপার 2+ দ্রবণে চলে আসবে, মানে অ্যানোডটা ভেঙে ভেঙে যাবে। এন্ড দেন আমাদের দ্রবণ থেকে বা সলিউশন থেকে কপার 2+ আয়ন গিয়ে আমাদের ক্যাথোডে জমা হবে। তো আমি এখন আমার ক্যাথোডে কি পিওর কপারটাই পাচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা জি। হাবিবা, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আর রোজা ভাইয়া, তোমার মাইক্রোফোনটা অ্যালো করা আছে, তুমি আসসালামু আনমিউট করে আলাইকুম কথা ভাইয়া। বলতে পারো। হ্যাঁ, থ্যাংক ওয়ালাইকুম ইউ। আসসালাম, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ, বিগালোকটা ওয়ালাইকুম একটু আসসালাম, আরেক। বলো। আচ্ছা, বিগালক হলো এমন একটা জিনিস, ধরো যে সাপোজ যে আমরা কোনো একটা, ধরো যে মোটামুটি কি এখন বিশুদ্ধ ধাতু পেয়ে গেছি, ধাতুটা গলেও গেছে। এখন প্রবলেমটা হলো কি, আমি মোটামুটি কি এখন ধাতুটাকে আমি চাইলেই কি এখন ধাতুটা আলাদা হয়ে গেছে, ধাতুটাকে আমি আলাদা করে ফেলতে পারি। বাট প্রবলেম হলো ধাতুর গায়ে এখনো ধরো সামান্য পরিমাণে কিছু ময়লা রয়ে গেছে, বা সামান্য পরিমাণে কিছু অপধাতু রয়ে গেছে, বা অন্য কোনো পদার্থ রয়ে গেছে। তবে সেগুলোকে আলাদা করবো কিভাবে? সেগুলোকে আলাদা করার জন্য আমাদের যে পদার্থটি ইউজ করতে হয় সেটাকে আমরা বলতে পারি হলো কি বিগালক। সেইগুলা গিয়ে ওই সব পদার্থের সাথে বিক্রিয়া করে ওদেরকে আমাদের মেইন ধাতু থেকে আলাদা করে নিয়ে আসে। দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আর ভাইয়া হচ্ছে ক্রেনটা কি? আচ্ছা, ক্রেনটা কোথায় পেলে? এটা দেখলে আমি অনেকে তোমরা কিউএনএ বক্সে করছো, ক্রেনটা কোথায় পেয়েছে বলো তো বিষয়টা। ভাইয়া এটা হচ্ছে সংকর ধাতু, রেল চাকা ও লাইন এখানে। আচ্ছা, ক্রেন। আচ্ছা 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 আচ্ছা, এই যে ক্রেন হলো কি, আমরা জানি কি বড় বড় ভারী জিনিস তোলার জন্য, দেখছো না যে বড় বড় যে যে এক ধরনের জিনিস আছে, যেটা দিয়ে আমরা বড় বড় ভারী জিনিসগুলো টেনে তুলতে পারি, সেটাকে হুম। আমরা বলতে পারি ক্রেন। বুঝছো? ও আচ্ছা। আচ্ছা ভাইয়া। আলিফ ভাইয়া, তোমার মাইক্রোফোনটা অন করা আছে ভাইয়া, তুমি আনমিউট করে কথা বলতে পারো। আলিফ, শুনতে পাচ্ছ ভাইয়া তুমি? হ্যালো। হ্যাঁ আলিফ, বলো, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। এই যে হ্যাঁ আমার হ্যাঁ, যে কার্বন বিজারণ পদ্ধতিটা আছে স্যার, ওটার যে হুম। প্রথম 3টা রিয়াকশন যে হয়েছিল, ওটা স্যার একটু আমার বুঝতে প্রবলেম হয়েছে, একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা, প্রথম অ্যাকচুয়ালি টার্গেট কি আমাদের বলতো, কার্বন রিডাকশন মানে কি? কার্বন আমরা জানি কার্বন একটা অধাতু, বা সেটা জিঙ্ক, আয়রন, লেড এগুলোর চেয়ে বেশি পরিমাণে সক্রিয়। তো আমরা যদি এখন কার্বনের সাথে অন্য কোনো ধাতুর অক্সাইডের বিক্রিয়া করাই, তো আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে, যে কোনো একটা তৈরি হোক, সেটা আমাদের মাথা ব্যথার বিষয় না। বাট আমাদের কি হবে বলতো, আমাদের ধাতুটা আলাদা হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য মেইন থিং। এটাই আমরা বলতে পারি কার্বন বিজারণের আমাদের কি মূল আলোচনাটা বা মূল উদ্দেশ্যটা। বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, মুক্তর ভাই, আমরা মনে হয় শেষ করতে পারি। হ্যাঁ জি ভাই, শেষ করতে পারি। স্টুডেন্ট ভাই, আপনারা আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। হয়তো তোমরা জানো, তোমরা অনেকে স্টুডেন্ট আছো, দেখা গেল যে সবার পক্ষে তো আমাদের অ্যালাউ করা সম্ভব না। এখন আজকে যে একজন কথা বলছে, নেক্সট টাইমে আরেকজনের আমরা পারমিশন দেবো। দেখেন, অনেক স্টুডেন্ট আছে, একজন যদি 1 মিনিট করে কথা বলতে চায় তাহলে কিন্তু 2-3 মিনিট, 2-3 ঘন্টা লেগে যাবে ভাই। তো তো সেক্ষেত্রে দেখা গেল আমাদের পরবর্তীতে তোমরা কথা বলো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ভাইয়া। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।